আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন আপু। ওনার নাম অনিকা তাসনিম। ওনার বাড়ি খুলনার দৌলতপুরে। ঘটনাটি ওনার নিজের পরিবারের সাথেই ঘটেছিল সাল 2004 কি 5। ওই সময়ে ওনারা পরিবারসহ ঢাকার মধ্য বাড্ডার আদর্শ নগরে একটা ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তো অনিকা আপু জানিয়েছেন ওনার বাবার ওই সময়ে একটা বদভ্যাস ছিল, সেটা হচ্ছে ওনার বাজার করার কোনো সময় ছিল না। সকাল, দুপুর, রাত, এমনকি মধ্যরাতেও উনি বাজার করে বাড়িতে আসতেন। সব সময় তো আর এই বাজারগুলো গুছিয়ে রাখা, তারপর আরও বেশ কিছু কাজ আছে, এগুলোর প্রিপারেশন থাকে না। দেখা যেত যে ওই সময় ওনার বাসায় কোনো ফ্রিজ ছিল না, তখন উনি অনেকগুলো মাছ নিয়ে আসছেন। এই মাছগুলো রাতের বেলা কীভাবে কাটাকাটি করে ফ্রিজে রাখবেন, কিভাবে কি রাখবেন, আরেকজনের বাসায় কি অত রাতে আর যাওয়া যায় ফ্রিজে রাখার জন্য? ওনাকে অনেকবার বলার পরও ওনার এই বদভ্যাসটা চেঞ্জ হচ্ছিল না। আসলে উনি ব্যস্ত থাকতেন, বাজার করার জন্য নির্দিষ্ট সময় পেতেন না, তাই যখন সময় পেতেন তখনই বাজার করে বাড়িতে আসতেন। তো এরকম ওনার কিন্তু চলছিল। ওই ফ্ল্যাটে তখন ওনার নতুন উঠেছেন আর কি। উনি একদিন রাতের বেলা অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছেন। রাতের বেলা দেখা যাচ্ছে যে যারা মাছ বিক্রি করেন আর কি, অনেক কম দামে দিয়ে দেন শেষ দিকে যেগুলো থাকে। এই কারণে এই অনিকা আপুর বাবা উনি কী করেছেন, কম দামে অনেকগুলো ইলিশ মাছ পেয়েছেন, বাসায় নিয়ে আসছেন। এই রাতের বেলা এতগুলো ইলিশ মাছ দেখে অনিকা আপুর মায়ের তো মেজাজ গরম হয়ে যায় যে এই রাতের বেলা এতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে উনি, এগুলো কাটবো কখন, কিভাবে কি করব, আবার ফ্রিজে কিভাবে রাখবো, আরেকজনের বাসায় তো রাখতে যাওয়া যাচ্ছে না, যেহেতু ওনাদের তখনও ফ্রিজ কেনা হয়নি। তখন কিন্তু একটা উপায় এগুলো সংরক্ষণ করা হতো, সেটা হলো কাটাকাটি করে হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দেওয়া হতো। কি আর করা, উনি সেটাই করলেন। সেটা করার পর ওই জাল দেয়া মাছগুলো উনি ওনার একটা লোহার র্যাক ছিল, এই র্যাকের মধ্যে রাখলেন। আর রান্নাঘরের দরজা জানালা কিন্তু বন্ধ করে রাখা ছিল, যাতে করে কোনো বিড়াল বা ইঁদুর রান্নাঘরে ঢুকতে না পারে। তাছাড়া ইলিশ মাছ যেই পাত্রে উনি রেখেছিলেন ওই জাল দিয়ে, সেটাও কিন্তু খুব ভালোভাবে লক করা ছিল। কোনোভাবেই কুকুর ঢোকার তো প্রশ্নই নাই, বিড়াল বা ইঁদুর ঢুকতে পারবে না সেখানে। তো উনি শুয়ে পড়েছেন। সকালবেলা এই অনিকা আপুকে ডাকাডাকি করছেন, আর ওনার ছোট ভাই তখন বেশ বয়সে ছোটই ছিল, ওনাকে ওনাদের দুজনকে ডাকছেন। ওনার মা বলছে, যাই ওঠ, সকালবেলা ইলিশ মাছ দিয়ে আমরা এখন খাবার খাবো। তোর বাবা রাতের বেলায় অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ তো ওনার বাসার সবারই প্রিয় ছিল। সকালবেলা ইলিশ মাছ দিয়ে নাস্তা করবেন, ভাত খাবেন, এটা জানার পর ভাই বোন দুজনই উঠে গেছেন, ঘুম থেকে রেডি হচ্ছেন। এদিকে ছেলে মেয়ে দুজনকে উঠিয়ে দিয়ে অনিকা আপুর মা আসছেন কিচেনে। মাছগুলো এখন অন্যভাবে প্রসেস করে খাবারের উপযোগী করবেন, ওটা তো জাল দিয়ে রাখা হয়েছিল আর কি। উনি যখনই ওই লোহার যে র্যাক এটা খুলেছেন, খোলার পর উনি তো তাজ্জব হয়ে যান। আরে 5-6টা ইলিশ মাছ টুকরো টুকরো করে কেটে জাল দিয়ে এখানে রাখলাম, কতগুলো ইলিশ মাছের টুকরা ছিল, ওখানে মাত্র 3টা বা 4টা, তাও আবার ছোটো ছোটো টুকরা রয়েছে। এতগুলো ইলিশ মাছ কোথায় গেল? কোনো বিড়াল তো ঢোকার কথা না, ইঁদুরেরও ঢোকার কোনো সুযোগ নাই, ইলিশ মাছ কে নিয়ে গেল? তখনও কিন্তু অনিকা আপুর বাবা ঘুমাচ্ছিলেন। ওনাকে ডেকে তোলা হলো, উনিও তো অবাক, মাছ কোথায় গেল? এটা হচ্ছে ওই বাসায় ওনাদের সাথে প্রথম ঘটলো। এরপর থেকে শুরু হলো অন্যান্য সমস্ত ঘটনা। প্রায় প্রতিদিনই রাতের বেলা ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ, এই যে আমরা যে ঝর্ণাটা ইউজ করি গোসলের জন্য, তারপর ট্যাপ যে খুলি, বিশেষ করে ওই ঝর্ণার পানি পড়লে এক ধরনের শব্দ হয়, ঝিরঝির ঝিরঝির শব্দ হয়। তো মনে হচ্ছে যে ওয়াশরুমে কেউ গোসল করছে। কে গোসল করছে? ওই সময় বাড়ির সবাই তো শুয়ে আছে, কেউ ঘুমাচ্ছে। একবার হলো কি, এই অনিকা আপুর মা উনি ওয়াশরুমের কাছে গিয়েছেন। কাছে যাবার পর উনি দেখতে পেলেন যে ওয়াশরুমের ভেতরের লাইটটা কিন্তু বন্ধ, আবার ওয়াশরুমের দরজাটাও কিন্তু একদম যে ভেতর থেকে বন্ধ সেটা না, বাইরে থেকে আমরা যদি চাপিয়ে রাখি ওই রকম। উনি চিন্তা করেছেন হয়তোবা মনের ভুলে কেউ ঝর্ণাটা খুলে রেখেছে। উনি যখন লাইটটা দিয়েছেন এবং দরজাটা খুলেছেন, উনি দেখলেন যে ওনার সামনেই ধপ করে ওই ঝর্ণাটার থেকে পানি পড়া বন্ধ হয়ে গেল। মাত্র গোসল করলে যেভাবে পানি গড়িয়ে পড়ে, ওভাবে পানি গড়িয়ে পড়ে একটা জায়গা দিয়ে পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছিল। সাধারণত ওয়াশরুমের একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওই জায়গা দিয়ে পানি চলে যায়। উনি দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে পানি চলে যাচ্ছে। উনি তো বুঝতে পারলেন না ঘটনাটা কি হলো। ওই রাতের মতো উনি এই বিষয়টা আর কাউকে বলেননি, কিন্তু প্রতিদিন এই একই সমস্যা শুরু হয়ে গেল। এটা কিন্তু ওনাদের বাসার সবাই বুঝতে পারছিলেন। ওনারা যখনই দরজাটা খুলতেন দেখতেন যে ওই সময় পানি পড়া বন্ধ হয়ে যায়। এরকম একটা সমস্যা কিন্তু বাসায় শুরু হয়ে গেল। এদিকে ওনারা তো একটা আতঙ্কজনক অবস্থার মধ্যে আছেন যে এরকম হচ্ছেটা কেন। এর মধ্যে আর একটা ভয়ঙ্কর ঘটনা খেয়াল করেন অনিকা আপুর আম্মু। ওনাদের ওই বিল্ডিংয়ের পেছন দিকে একটা গলির মতো জায়গা ছিল,
জায়গাটা বেশ স্যাঁতস্যাঁতে টাইপের ছিল আর কি। উনি একদিন ওই সাইডে গিয়ে দেখেন ওখানে পায়ের ছাপ রয়েছে, আর এই পায়ের ছাপগুলো মনে হচ্ছে উল্টো পায়ের ছাপ, মানে উল্টো দিকে পা মনে হচ্ছে উল্টো দিকে ঘোরানো, ওভাবে হেঁটে চলে গেছে। আর পায়ের ছাপগুলো কিন্তু সাধারণ মানুষের মতো এটাও বলা যাবে না, পায়ের ছাপগুলো বেশ বড় বড় ছিল, আর ছাপটাও বেশ অস্বাভাবিক ছিল। এই জিনিসটা দেখার পর অনিকাপুর আম্মু অনিকাপুর বাবাকে ডেকে দেখালেন এই জিনিস, উনিও দেখলেন। এরপর তো ওনাদের টনক নড়েছে যে সর্বনাশ, আমরা তো একটা বিপদে পড়ে গেছি, এই বিষয়টা কার সাথে শেয়ার করি। তখন পাশের বিল্ডিংয়ের এক আন্টির সাথে শেয়ার করেন অনিকাপুর আব্বু এবং আম্মু, কেননা ওই আন্টি আবার একটা সময় এইখানে ভাড়া ছিল। তার সাথে যখন শেয়ার করেন ওনারা, তখন উনি জানান আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ওনার হাজব্যান্ড, উনি গার্মেন্টসের মালিক ছিলেন। ওনার হাজব্যান্ডের আর একজন বন্ধুর সাথে শেয়ার একটা গার্মেন্টস দিয়েছিলেন আর কি, তখন এই বাসায় ভাড়া থাকতেন। ওনার হাজব্যান্ড আবার তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যেতেন, ওনাকে অনেক সকাল সকাল চলে যেতে হতো। এই কারণে ওই আন্টিকে আবার অনেক সকাল সকাল রান্না করতে হতো। একদিকে দেখা যেত যে ওনার হাজব্যান্ড উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ফজরের নামাজের প্রিপারেশন নিচ্ছেন, এদিকে উনি নাস্তা তৈরি করছেন, মানে একসাথে দুটো কাজই হচ্ছে। তখন উনি যখন ওই রান্না করছিলেন, রান্নাঘরের যেই জানালাটা থাকে, উনি জানালা দিয়ে ওই সময় বাইরে তাকিয়েছেন, চোখ চলে যাবে এটাই তো স্বাভাবিক, ওই সময় তো তখনও অন্ধকার, ফজর আজান তখনও দেয়নি। উনি দেখেন ওনার জানালার বাইরে ভয়ঙ্কর একটা অবয়ব দাঁড়িয়ে আছে, তবে অন্য দিকে তাকিয়ে। উনি যখনই এটা দেখেছেন উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। উনি তৎক্ষণাৎ যে কাজটি করেছেন সেটা হচ্ছে ধপাস করে রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিয়েছেন। ওই সময় কিন্তু ওই জানালা ছিল কাঠের তৈরি। যখন এটা বন্ধ করে দিয়েছেন তখনই ওই অবয়বটা ঘুরে তাকায়। অবয়বটা কিন্তু খেয়াল করেনি যে ওই আন্টি ওনাকে দেখেছে। যখনই ঘুরে তাকিয়েছে, এই ঘুরে তাকানোটাও খেয়াল করেছেন, কারণ জানালাটার এক পাল্লা যখন বন্ধ করেছেন শব্দ হয়েছে, আর এক পাল্লা যখন বন্ধ করতে যাচ্ছেন একদম ক্লোজ হয়ে যাচ্ছে, তখন মূলত ওই অবয়বটা থেকে দেখে ফেলেছে। যখনই দেখে ফেলেছে, ওই আন্টি দেখছেন যে ওই অবয়বটা সাঁ করে ওই জানালার দিকে চলে আসার চেষ্টা করছে। এর মধ্যে তো উনি জানালা বন্ধ করে ফেলেছেন, আর একটু হলেই হয়তো বা জানালা দিয়ে ওই অবয়বটা ভেতরে ঢুকে পড়তো, জানালার উপর ধপাস করে এসে পড়ে। এরপর জানালার উপরে ভারী হাত দিয়ে যদি কেউ আঘাত করে, পাঁচ আঙ্গুল দিয়ে যদি থাপড়াতে থাকে, যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে জানালা এখনই ভেঙে নিচে পড়ে যাবে। ওই সময় তো উনি জানালা ক্লোজ করে ফেলেছেন। তখন হয় কি, ঘরের অন্য যে জানালাগুলো খোলা আছে ওই জানালাগুলোতে আঘাত করতে থাকে। সৌভাগ্যজনক বশত ওই সময় সবগুলো জানালাই বন্ধ ছিল, ওগুলোতে আঘাত করছে। যখন দেখা গেল যে সবগুলো জানালা বন্ধ, এরপর ওনারা ফিল করছেন ওনাদের ওই বিল্ডিংয়ের পাশে একদম লাগোয়া তো অন্যান্য বিল্ডিং রয়েছে, অন্যান্য বিল্ডিংয়ের জানালার উপরেও গিয়েও আঘাত আনছে। যখন এরকমটা উনি ফিল করলেন, দ্রুত উনি রান্না করা বাদ দিয়ে ওনার হাজব্যান্ডের কাছে চলে গেলেন, গিয়ে বলেন এই অবস্থা, চারদিকে তো জানালার উপর আঘাত করছে। তখন দুইজনই উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই এই আওয়াজটা থেমে যায়। তো এরকম তো ওনারা ফিল করেছেন, দেখেছেন। এরপরে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে বাসার পেছনের যে গলিটা রয়েছে, এই গলির যে সরু রাস্তাটা, যেটা অনেক সময় স্যাঁতস্যাঁতে থাকে, এখান দিয়ে গভীর রাত্রে কাউকে হেঁটে যেতে এই অনিকা আপুদের পরিবার দেখেছেন। মাঝে মাঝে এমনও হয়েছে এটা কে হেঁটে যায় তার পিছু নেওয়ার চেষ্টা করেছে। পরবর্তীতে ওই যে ভদ্রমহিলা আন্টি যখন জেনেছেন যে এই অনিকা আপু, তারপর তার ছোটো ভাই মাঝে মাঝে পিছু নেওয়ার চেষ্টা করে কে হেঁটে যায় দেখার জন্য, উনি বলেছেন খবরদার এই কাজ করা যাবে না, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে। পরবর্তীতে ওনারা তো ওই বাসাটা ছেড়ে দিয়েছেন। তো ওই বাসাটা কিন্তু এখনও রয়েছে। হ্যাঁ, সেখানে আশেপাশে অনেক পরিবর্তন হয়েছে, যেহেতু সেই 2004-05 সালের ঘটনা, এখন তো অনেক চেঞ্জ হয়েছে, সেটাই স্বাভাবিক। তবে ও জায়গায় নাকি এখনও ওই সমস্যাটা হয়। এক্স্যাক্ট ফ্ল্যাট এবং বিল্ডিংয়ের লোকেশনটা অনেক আপু দেননি, যেহেতু ওখানে এখন অনেক মানুষ বসবাস করে। প্রিয় লিসেনার্স, ঢাকা শহরের অনেক বিল্ডিংয়ে কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। দেখা যাচ্ছে যে ওই সময় অর্থাৎ যে সময়টাতে বিল্ডিংটা তৈরি করা হয়েছে, ওখানে বড় ধরনের কোনো ডোবা ছিল বা ওখানে এমন কোনো জায়গা ছিল, এই জায়গাটা ভরাট করে বিল্ডিং তৈরি করা হয়েছে, ওখানে কোনো অশরীরীদের বসবাস ছিল, এরা ওই জায়গা ছেড়ে যায়নি। তখন ওই বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় কিন্তু ওরা থাকতে শুরু করে, মানুষদেরকেও মানে বিরক্ত করতে শুরু করে, এটাই স্বাভাবিক। এই ধরনের সমস্যা যদি হয়, আমি পরামর্শ দিব ভালো কোনো রাকির সাথে আলোচনা করে বাসায় রুকিয়া করাতে। আর সবসময় কোরআন তেলাওয়াত যেন করা হয়, অথবা কোরআন তেলাওয়াত যদি রেকর্ড করা থাকে সেটা যদি আমরা ছেড়ে রাখি বক্সে, এটাও কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহর রহমতে রক্ষা করতে পারে। আমি চলে যাচ্ছি আহমেদ শরীফের পাঠানো ঘটনায়।
তো মিস্টার আহমেদ স্বভাবগতভাবেই একজন হাসি খুশি মানুষ এবং তিনি তাদের ওখানকার যত এমপ্লয়ি আছে তাদের সাথে খুব ভালো ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার করেন সব সময়। আর এটা নর্থ আমেরিকাতে একটা মানে কাইন্ড অফ লাইক প্র্যাকটিস, যে কোনো একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে যখন ব্রেক টাইম থাকে তখন দেখা যায়, ব্রেক টাইম ছাড়াও যখন একটু সবাই একটু লুজভাবে আছে তখন দেখা যায় সেখানকার ম্যানেজার বা সিনিয়র যেই আছেন, এমনকি সেখানকার কোম্পানির মূল যে বস সে আসলেও সবার সাথে একটু হাসি ঠাট্টা করেন, গল্প করেন এবং তারা বেশ ভালো সময় কাটান। এরকম একদিন ওই দিনটা খুব স্লো যাচ্ছে, বৃষ্টি হচ্ছিল এবং মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট, মানে একটা কাইন্ড অফ লাইক লেজি এনভায়রনমেন্ট এবং মানুষজন নাই, যেহেতু গাড়ির একটা সেলস প্লেস এবং এখানে দেখা যাচ্ছে যে ও সবসময় যে মানুষ আসতে থাকে সেরকম না, খুব কম মানুষই আসে। দেখা যাচ্ছে হঠাৎ করে কেউ আসে তখন তাকে গাড়ি দেখায় নিয়ে তাদের ওখানে যারা ডিলার আছেন, এজেন্ট আছেন তারা দেখান। তো ওই দিন একদমই স্লো ডে। তো আহমেদ তার অফিসে কাজ করছিলেন, তারপর তিনি নেমে আসছেন, নিচে এসে দেখলেন যে তার এখানে কয়েকজন বসে গল্প করছে। তো আহমেদ সাহেবও তাদের সাথে জয়েন করলেন গল্প গুজবে। তো বলছে তোমরা কি গল্প করতেছো? বলে যে না, আমাদের মধ্যে ওই একজন এইখানে যে একটা মানে ভয় পাইছে আর কি এই জায়গায়, তো ওই ভয়ের গল্প বলতেছে। তো বলছে কিসের ভয়? বলো ওইখানে ওই যে কোল মাইন আছে, এখানে পুরনো কোল মাইন, অনেক পুরনো কোল মাইন, এখানে একসময় সে কোল মাইন মানে ওখানে ভিতরে বিস্ফোরণে অনেক মানুষ মারা গেছিল। তো এরপর থেকে ওই জায়গাটা কাইন্ড অফ হন্টেড এবং তার আশেপাশের যে প্রপার্টি ওখানে মানুষজন কেউ যায় না আর কি। ওই জায়গাটা একদম লেফট অ্যালন, কিছু পুরানো স্থাপনা আছে বাট পুরাই লেফট অ্যালন। তো তাদের মধ্যে একজন সে গাড়ি চালা যাচ্ছিল ওদিক দিয়ে, তো পাশ দিয়ে তার কাছে দেখে মনে হচ্ছে যে কে জানি রাস্তার পাশে বসেছিল। তাকে দেখে আস্তে করে মানে রাস্তার পাশ থেকে নেমে গেছে। তো সে এটাকে এত ধর্তব্যের মধ্যে আনে নেই, মনে করছে যে হতে পারে কোনো হোমলেস পার্সন বা সামথিং লাইক দ্যাট। তো সে যখন নাকি যাচ্ছে সামনে তাকায়, একটু পরে দেখে যে তার থেকে প্রায় আরো অনেক দূর মানে মানে বেশ খানিকটা ডিস্টেন্সে ওই একই মানে মানুষটাই এরকম একটা হুডির মতো পরা ছিল, মানে মনে হচ্ছে মাথার উপরে দেয়া। তো সে ওখানে আবার বসে আছে তার থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু এতক্ষণ কিন্তু সে গাড়িতে করে পার হচ্ছে। সেই মানুষটা মানে কোনো ক্রমেই এত দূরে যে এখানে বসে থাকার কথা না। এবং সে প্রচণ্ড রকমের অবাক হলো যে একই সেম হুডি একই রকম মানুষের দেখে বুঝতেছে। এবং তখন অলরেডি বিকেল গড়ায় গেছে। তো সে একটু অস্বস্তিতে পড়ে গেছে, সে তার গ্যাস বাড়াই দিয়ে মানে গাড়ির অ্যাক্সেলারেটর বাড়াই দিয়ে আরও সামনে চলে গেছে। যখন ওই মানুষটা কাছাকাছি চলে আসছে, সেই মানুষটা নাকি গাড়ির উপর দিয়ে জাম্প করছে, মানে রাস্তার এই পাশ থেকে ওই পাশে যেভাবে মানুষ সময় হরিণ বড় বড় এল্ক জাম্প করে যায় ওইভাবে মানুষটা জাম্প করে গেছে এবং একটা পা তার গাড়ির যে উপরে তার ট্রাকে ছিল সে মানে ছাদের মধ্যে নাকি ধাম করে মেরে গেছে, মানে মনে হচ্ছে যে গাড়িতে পাড়া দিয়ে গেছে এবং ওই পাশে পড়ে মানে এত সুইফটলি চলে গেছে যে এটা কোনো মানুষের পক্ষে কখনো এভাবে সম্ভব না। মানে একটা চলন্ত গাড়ির উপর দিয়ে একদম এভাবে সুইফটলি জাম্প করে যাওয়া এবং যাওয়ার সময় পা দিয়ে টাচ করে যাওয়া গাড়িটাকে, আর তারপর ওই পাশে যে হারিয়ে যাওয়া একবারে ল্যান্ড করে কবলীলায় ল্যান্ড করে হারিয়ে যাওয়া, এটা কখনোই সম্ভব না। তো গাড়ি যে চালাচ্ছিল সে অটো রিফ্লেক্সে ব্রেক করছিল, খুব মানে হার্ড ব্রেক, তারপরে সে কয়েক সেকেন্ড দাঁড়ায় একদম স্পিডে টান দিয়ে ওখান থেকে চলে আসছে। তো সে ওইটাই বলছে আর কি ওদেরকে, এবং তারা এই ঘটনাটা নিয়ে আলাপ করতেছিল। তো তখন বিলি বলল যে অ্যাকচুয়ালি ওই জায়গাটা এমনই হন্টেড, আমি তো জানি আমার বাবার সাথে যা করছিল শুনলে তোমরা ভয় পাবা সিরিয়াসলি। আমার বাবা একেবারে ট্রমায় চলে গেছিল, তখন সে ইয়াং। তো সবাই বলছে কি হয়েছিল তোমার বাবার সাথে? বলে এইটা একটা ঘটনা। তো তখন মিস্টার আহমেদ তিনি বলতেছে যে ইউ গো হেড বিলি, টেল আস, আমরা শুনি, উই হ্যাভ টাইম টুডে। তো তখন বিলি বলতেছে যে ওকে, লেট মি টেল ইউ গাইজ দ্য স্টোরি অফ মাই ড্যাড। তো তখন সবাই বসে শোনা শুরু করলো। বিলি বললো যে আমার বাবা তখন ইয়াং এবং সে তখন, বিলির বাবা কিন্তু অটো মেকানিক ছিল। তো সে তখন কাজ করতো ওই এলাকাটাতেই তাদের যে মেকানিক শপটা ছিল, মানে ওই যে জায়গাটা, ওই মাইনিং জায়গাটা একটা কাইন্ড অফ লাইক প্রাইভেট প্রপার্টি, অনেক বড় বিশাল এলাকা। সেটা ছাড়া যে সেটা কিন্তু কাইন্ড অফ একেবারে ভ্যাকেন্ট, মানে ওখানে কিন্তু তখন কেউ থাকতো না। ওখানে ছোটোখাটো দু একটা বাড়িঘর আছে যেখানে কিছু মানুষ হয়তো এমনি থাকে, বাট ইউজুয়ালি তারা ওরকম মানে ডেন্সড কোনো জায়গা না যেখানে অনেক মানুষজন আছে, এরকম একটা জায়গা। তো সেটার পাশেই, তার থেকে একটু সামনে গেলে একটা শহরতলির মতো আছে, মফস্বল টাউন যেরকম সেরকম। তো সেই ছোট টাউনের মধ্যে কিছু মানুষজন থাকে এবং সেই জায়গাতেই গাড়ির যে অটো শপটা ছিল বিলির বাবা যেখানে যেত। আর বিলিদের বাসা ছিল এই এলাকার ওই পারে, মানে তাকে প্রায় 20-25 মাইল ড্রাইভ করে আসতে হতো। তো বিলির বাবা ওখান থেকে আসতো, যে কাজ করতো। তো বিলির বাবার ট্রাক ছিল, পুরোনো ট্রাক, তিনি ওইটা ড্রাইভ করে আসতেন। তো
তিনি কাজ করছেন, একদিন কাজ করতেছেন, কাজ করতে করতে ওই দিন তার সন্ধ্যা হয়ে গেছে। তখন তিনি বেশ ইয়াং, মানে তার বয়স হয়তো 22-23 বছর এরকম। তো কাজ শেষ করে তার গ্যারাজ থেকে তিনি বের হয়েছেন। তো তখন প্রায় রাত 8টা 8:30 বাজে। একেবারে টাউন কোয়াইট হয়ে গেছে, কোনো মানুষজন নাই। এবং তার ওইখানে লাস্ট যে গাড়ির কাজ করতেছিলেন ওইটা উনি কেবল শেষ করছেন। শেষ করে তিনি গ্যারাজ বন্ধ করে নিজে ক্লিন আপ হয়েছেন, নিজে হয়ে বের হয়েছেন, বের হয়ে চলে আসবেন। তো তখন তার সাথে একজনের দেখা হলো ওইখানে। তো সে তারে বললো, বিভিন্ন গল্প বলতেছে তার লাইফের। তো উনি জাস্ট ইগনোর করতে পারতেছেন, একটু বয়স্ক একজন লোক। তো গল্পগুলো শুনতে শুনতে তার আরও কিন্তু টাইম যাচ্ছে। তো সেই লোক বলতেছিল তাকে বিভিন্ন কথা, যে এখানে একসময় কি গোল্ডেন টাইম ছিল, এই সেই হ্যান ত্যান, মাইনিং হইতো, মানুষজনই ছিল, ওই বিস্ফোরণে এত মানুষ মারা গেছে, এই সেই বিভিন্ন ঘটনা তাকে বলতেছে। যে ওইখানে কবরস্থান আছে, একেবারে সারি সারি কবর, মানুষ ওইখানে গেলেই অনেক উল্টাপাল্টা জিনিস দেখে। তো বিলির বাবা এগুলো শুনতে শুনতে সে দেখলো যে সময় অনেক চলে গেছে, কিন্তু তার মনে কিন্তু কিউরিয়াসিটি জন্মাইছে। সে বয়স্ক লোকটার থেকে সে বিদায় নিয়ে তার ট্রাকটা স্টার্ট দিয়ে বেরিয়েছে। তো আসতেছে সে। তো বিলির বাবা তখন দেখতেছে যে তিনি যে রাস্তা দিয়ে যান তার পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে। এইটা অনেকটা কান্ট্রি রোড টাইপের, মানে এটা দিয়ে যদি উনি যান, এইটা কিন্তু ওই যে এলাকাটার কথা বলতেছে ওইটার পাশ দিয়ে যায় একদম। আর তার আসলে একটু কিউরিয়াসিটি, সেও তখন ইয়াং, তার এইসব ব্যাপারে কিউরিয়াসিটি আছে। যে ওই বয়স্ক লোকটা তারা বলছে যে ওইখানে ওই গ্রেভিয়ার্ডের বাসা উল্টাপাল্টা জিনিস দেখে মানুষ, এটা সেটা। তো সে খুব আগ্রহ ভরে এটা চিন্তা করছে যে হ্যারি ওইখানে এরকম দেখা যায়, আমি যাই কান্ট্রি রোডটা দিয়ে, যদি এরকম কিছু চোখে পড়ে। তো দেখলাম, মানে আমাদের দেশে যেমন মানুষের কিউরিয়াসিটি থাকে, একইভাবে বিলির বাবারও সেই কিউরিয়াসিটি ছিল। তিনি একদম ইয়াং। তো তিনি ড্রাইভ করে আসতেছেন সেই কান্ট্রি রোড ধরে। এখানে দেখতেছেন যে এখানে রাস্তার যত্ন খুব একটা নেওয়া হয় না। রাস্তার পাশে যে ঘাস সেগুলো বড় হয়ে গেছে, কোনো মানে এমন না যে মানুষ চাষাবাদ করছে, অনেক আছে না কর্নফিল্ড থাকে, এরকম কিছু না। ঘাস টাস হয়ে ওয়াইল্ড ঘাস, তারপর দেখতেছে দূরে গাছপালা, উডসগুলো বড় হয়ে গেছে এবং খুব মানে অন্যরকম। হেডলাইটের আলো যেখানে পড়তেছে ওই জায়গাটাই কেমন লাগতেছে, মনে হচ্ছে ডেন্সড একটা মানে ফরেস্টের মতো। তো উনি যেতে যেতে রাস্তাটা এরকম কার্ভ হয়ে গেল। তো যখন মোড় নিয়ে আসতেছেন, বাঁক নিয়ে, তখন দেখতেছেন যে একপাশে সারি সারি কবর, ফেন্স দেওয়া, এবং সেটার উপর মানে হোয়াইট কালারের ক্রস লাগানো, সব সাদা রঙের ক্রস, সারি সারি। তো তিনি এখান থেকে চিন্তা, এত কবর এখানে, অবাক হয়ে গেলেন। তো হেডলাইটটা যখন গাড়ি ঘুরে আসছে, হেডলাইটটা ওই যে ক্রসগুলোর উপর দিয়ে একবার গেছে এরকম। তার কাছে কেন জানি একটু ভয় লেগে গেছে তখন, মানে স্পুকি মনে হয়েছে। কারণ লাইটটা যখন ক্রসগুলোর উপর দিয়ে মুভ করে গেছে, ওই দূরের গাছপালা দেখা যাচ্ছে। তার কাছে মনে হচ্ছিল সামথিং ইজ দেয়ার, মানে কিছু একটা আছে এখানে। আর বিলির বাবাও একটু রহস্যপ্রিয় ছিল, তিনি এগুলো বিশ্বাসও করতেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, আরে না থেকে যায় কেমনে, এই জায়গা তো এরকম ফাঁকা, এবং মানুষ বলছে যে এই গ্রেভেডে যারা শুয়েছে তারা সবাই ওই এখানে বিস্ফোরণের শিকার হয়েছিল, মানে কোল মাইনের যে ইয়ে ছিল। তো তিনি তাড়াতাড়ি তার ট্রাকে একটু এক্সেলেটর বাড়াই দিয়ে যাচ্ছেন। মানে সেই রাস্তাতে মানে একেবারে মসৃণ না, যেহেতু কান্ট্রি রোড, মানে ডার্ট রোড, এটা মেনটেনডও না। যাচ্ছেন পটপট করে, শব্দ করে করে গাড়ি যাচ্ছে। তো হঠাৎ করে এক জায়গায় যে তার মনে হলো যে তার গাড়ি কাশি দিচ্ছে, ইঞ্জিন 1টা 2টা 3টা এরকম কাশি দিয়ে গাড়ি বন্ধ হয়ে গেল। খুবই মানে ভয়ের একটা ব্যাপার, মানে এমন একটা জায়গায় গাড়ি বন্ধ হয়েছে, এখানে কিন্তু কেউ নাই, একদম খা খা করতেছে চারিদিক। এবং তিনি তাড়াতাড়ি তার হেডলাইটটা নিভাইলেন যাতে ব্যাটারি আবার ডাউন না হয়ে যায়। তো তাড়াতাড়ি আবার তিনি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন। প্রতিবার স্টার্ট দিতেছেন, তার বারবার গাড়ি ক্র্যাঙ্ক করতেছে বারবার, কিন্তু স্টার্ট হয় না। আর ওই সময়কার যে পুরনো ট্রাক, এবং এটা কিন্তু 4 হুইল ড্রাইভ ট্রাক না, এটা জাস্ট ফ্রন্ট হুইল ড্রাইভ, একটা চাকা ঘুরে, মানে এবং ওইরকম বাজে। তো সে একবার চিন্তা করতেছে যে ওইরকম বাজে রাস্তায় পড়লে তো এই ট্রাক মুভও করবে না। হ্যাঁ, তো এগুলো চিন্তা করতে করতে সে নামলো ট্রাকের থেকে। নেমে সে তার হুড খুললো, এবং তার সাথে ফ্ল্যাশ লাইট ছিল সবসময়, যেহেতু সে অটো মেকানিক, তার ফ্ল্যাশ লাইট ছিল। সে দিল সবকিছু, সে দেখতেছে যে কি ব্যাপার, কি হতে পারে। তার সে চেক করলো, তার ফিউজগুলো চেক করলো যে কোনো কারণে ফিউজের কিছু হয়েছে নাকি। না, সেটা ফিউজ বলতে ইলেকট্রিক্যাল সমস্যা করতো, সেটাও না। তারপর সে প্লাগ ওয়্যারগুলো, সেখানে সময় তো প্লাগে চলতো আর কি। তো প্লাগের ইগুলো খুলে ফেললো, ওয়্যারগুলো খুলে দেখলো। এখন চিন্তা করতেছে যে তিনি কি একবারে প্লাগগুলো খুলবেন নাকি, চিন্তা করতেছে তিনি, যে তার কাছে তিনি এগুলার দিয়ে প্লাগ খুলবেন নাকি, দেখার জন্য প্লাগে ময়লা আসছে নাকি। কেন গাড়ি কিন্তু ঝাঁকি দিতে দিতে থামছে। কিন্তু এগুলো অনেক কাজ, কারণ তার এগুলো খুলতে হবে, ডিস্ট্রিবিউটর ক্যাপ খুলে দেখতে হইতে পারে যদি এরকম সমস্যা হয়। তো তখন এগুলো নিয়ে আর তিনি চিন্তা করতেছেন কি করবেন। তো হঠাৎ করে, মানে যখন এগুলো চিন্তা করতেছেন, এই সময় তিনি একটা শব্দ পাইছেন। মনে হচ্ছে যে কেউ কিছু একটা বলে সরে গেছে ওদিক দিয়ে, পেছন দিয়ে, মানে তার ট্রাকের পেছন দিয়ে। তিনি কিন্তু সামনে ট্রাকের হুড তুলে কাজ করতেছিলেন, ফ্ল্যাশ লাইট জ্বালায়। এই সময় তার কাছে মনে হচ্ছে ট্রাকের পেছন দিয়ে কেউ একটা মুভ করছে এবং কিছু বলছে, একটা অস্পষ্ট কণ্ঠ তিনি শুনছেন।
তিনি তাড়াতাড়ি এদিক ওদিক তাকায়, ফ্ল্যাশ লাইটটা যে তাকালেন, আস্তে করে হুডটাকে নামায় ফেললেন, মানে হুডটাকে খোলা রাখেন নাই। তিনি চিন্তা করছেন যে কি ব্যাপার, হুডটাকে নামায় দিলেন, নামায় তাকাচ্ছেন, ফ্ল্যাশ লাইট মারতেছেন। ওই ফ্ল্যাশ লাইটের আলো যত দূর পড়তেছে দেখতেছেন যে সেই বিস্তৃত ঘাসের মাঠ, এবং ওই দূরে লাইট মারছেন একদম আবছাভাবে যে তার আলোটা পড়লো সেই যে ক্রসগুলোর উপরে। এদিকে ঘুরে আনলেন, দেখলেন যে গাছপালা সেগুলোর উপর পড়তেছে লাইট, কোনো মানুষ নাই, মানে মানুষ মানে কোনো প্রাণের চিহ্ন ওরকম নাই। প্রাণের চিহ্ন বলতে হয়তো ওই যে ঘাস পোকা ব্যাং এগুলো আছে, কারণ রাতের শব্দটা পাচ্ছেন তিনি ওইখানে, রাতের শব্দ আসতেছে এরকম। তো হঠাৎ করে তার মনে হলো তিনি হালকা ঠুং ঠাং শব্দ শুনতেছেন, যেমন কোথাও যদি কাজ হয়, মানে পাহাড় কাটার কাজ করতে থাকে কেউ, মানে পাহাড় কাটা বা পাথরে কিছু খোদাই করার কাজ করতে থাকে, সেরকম শব্দ পাচ্ছেন তিনি। মনে হচ্ছে কেউ কিছু ওখানে পিটাচ্ছে, মানে ঠুং ঠুং করে পিটাচ্ছে, হাতুড়ি দিয়ে কিছু দিয়ে করতেছে ওইখানে। তো এই শব্দ পাওয়ার পর তার মধ্যে একটা অন্যরকম মানে ফিল শুরু হলো যে আমি কোথায় আছি, আর এরকম কে কাজ করতেছে এখানে, ভৌতিক ব্যাপারটা তো আসলে এরকম হওয়ার কথা না, কারা এরকম করতেছে। তো তিনি আস্তে করে তার ট্রাকটা লক করলেন, ফ্ল্যাশ লাইটটা নিলেন, আর তার অনেক সাহস ছিল, কিন্তু তার অনেক সাহস ছিল, তার গাড়ির মধ্যে একটা গান থাকতো তার ওই টুল বক্সের মধ্যে, সেই গানটা বের করে কোমরে নিলেন, নিয়ে তিনি হাঁটা শুরু করলেন কান পেতে। এই যে শব্দ শুনতেছেন যে পিটানোর শব্দ, ধুম ধুম ঠাক ঠুক, মানে দৌড়ে ওই হোপিক দিয়ে, মানে যে খুঁড়ে আর কি, পাথর খুঁড়ে হোপিক, এই হোপিক দিয়ে যদি কেউ জোরে বাড়ি মারে যেরকম একটা শব্দ হবে পাথরের মধ্যে, সেরকম শব্দ, এবং অসংখ্য শব্দ আসতেছে। তো তিনি একবার ভাবলেন এখানে কি মানুষ কাজ করে, মানে আই রিয়েলি হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াটস গোয়িং অন। এই চিন্তা করে সে হাঁটতে হাঁটতে গেল, একসময় সে ঘাসের প্রান্ত ধরে নেমে গেল। শব্দটা কিন্তু আরো ক্লিয়ার হচ্ছে, লাউডার হচ্ছে, তার কাছে মনে হচ্ছে তাতে কাছে আসতেছে, এই মানে এই যে কোপাকুপির আওয়াজ, মানে কোনো কিছু কোপ দিলে যেরকম ঠুপ ঠুস ঠাস ঠুস শব্দ হয় এরকম। তিনি আরো কাছে যাচ্ছেন এবং শব্দটা আরো লাউড হচ্ছে তার কাছে। হাঁটতে হাঁটতে একসময় তিনি একটা পাহাড়ের কর্নারে চলে আসলেন। এখানে এসে তিনি দেখতেছেন একটা পাহাড়ের কর্নার থেকে শব্দটা খুব লাউডলি আসতেছে, মনে হচ্ছে পাহাড়ের পাথরের মধ্যে কেউ এরকম কিছু দিয়ে মানে বাড়ি দিচ্ছে বা কোপাচ্ছে, এরকম মানে কোপ দিয়ে যে সরা ভয় পাচ্ছেন। তো তিনি আস্তে আস্তে হেঁটে আরো কাছে গেলেন। এখানে আলোটা সোজাসুজি মারতেছেন না পাহাড়ের দিকে, মাটিতে মেলে মেলে চলতেছেন তিনি। আবার সাপের ভয় আছে, ওখানে র্যাটল স্নেক আছে, সাপের ভয় আছে। তো হেঁটে হেঁটে চলতেছেন তিনি। তো একটু বুক কাঁপা শুরু করলো, ভয় পাওয়া শুরু করলেন। এতক্ষণ কিন্তু মোটামুটি বেশ সাহস ছিল, এখন একটু ভয় পাওয়া শুরু করলেন তিনি। কারণ তিনি যখন কাছে আসতেছেন পাহাড়ের এই পাশ থেকে, তিনি এক পায়ে ধরে ধরে হাঁটছেন, ওই পাশে শব্দটা আসতেছে, মনে হচ্ছে এরকম, এবং ভারী শব্দ। হঠাৎ করে মনে হয় একটা হ্যাভি লোড নিয়ে কেউ ফেললো দুম করে, এরকম একটা শব্দ। তো এক সময় তিনি হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসলেন, এসে দেখতেছেন মনে হচ্ছে শব্দটা একটু ফিকে হয়ে গেল। এতক্ষণ যে লাউডটা ছিল ফিকে হয়ে গেছে, মানে মনে হচ্ছে দূরে চলে গেছে। তিনি খেয়াল করে দেখলেন ওইখানে একটা বড় গুহা, এরকম গুহা ঢুকে গেছে ভেতরের দিকে, এবং সেই গুহার মুখে একটা ছোট রেল লাইনের মতো করা, মানে যেটা দিয়ে মানে ভেতরে মানে তিনি তো বুঝতে পারলেন যে এইটা দিয়ে ওই যে তাদের ট্রলিগুলো যেত আর কি, এটা কোনো কোল মাইনে ঢোকার রাস্তা। তো তিনি খেয়াল করলেন এবং তার ভালো মতন তাকায় দেখলেন সেই গর্তের আশেপাশে কিছু কাঠ পড়ে আছে, পুরনো কাঠ, মানে ভেঙে পড়ে আছে। তো তিনি একটু অবাক হইলেন যে এই কাঠ দিয়ে কি বন্ধ করা ছিল এখানে মাথাটা, মানে এটা খুললো কি, এবং ভেতর থেকে শব্দ আসতেছে, বোঝা যাচ্ছে যে, এবং মানুষের অস্পষ্ট কথার শব্দ তিনি পাচ্ছেন। তিনি একটু অবাক হয়ে গেলেন। আসলে বিলির আব্বা চিন্তা করলেন যে মানে ভিতরে কি ঘটনা কি। তিনি হাঁটতে হাঁটতে কাছে চলে গেলেন এবং তিনি এক হাতে তার গান বের করে ফেললেন। চিন্তা করলেন যে কোনো রকম যদি কেউ আক্রমণ করে তাকে কিছু, এবং গুহার সামনে দাঁড়ালে কয়েক সেকেন্ড চিন্তা করলেন। তারপর তিনি আস্তে করে গুহাতে ঢুকলেন, ফ্ল্যাশ লাইটটাকে একেবারে মাটির দিকে ধরে, যাতে আলোটা ছড়ায়, মানে কিছুটা হালকা ছড়ায় যায়, বাট মানুষ না বুঝতে পারে যে কেউ বড় একটা আলোর সোর্স নিয়ে আসতেছে। কিন্তু ওই ফ্ল্যাশ লাইটের আলোই কিন্তু তখন মনে হচ্ছে বেশ আলো, কারণ কি একেবারে অন্ধকার একটা গুহায় তিনি ঢুকছেন। এক সেকেন্ডের জন্য তিনি আলোটা মারলেন সামনে, তিনি কিন্তু শব্দ পাচ্ছেন ভেতরে, এক সেকেন্ডের জন্য মারলেন এবং দেখলেন যে সামনে কিছু দেখা যায় না, গুহাটা বাঁক নিয়ে গেছে, কোনো আলো নাই, ভেতর থেকে শব্দ আসতেছে টুংটাং 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 পিটানোর। তো মানে এই জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে, আর ওনাকে মনে হচ্ছে আকর্ষণ করতেছে বিলির আব্বাকে। তো তিনি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন। এই সময় তিনি হঠাৎ শব্দ শুনলেন, ঠিক তার কানের বাঁ পাশে মনে হলো কে জানি তার নাম ধরে ডাক দিছে,
মানে একটা অদ্ভুত কণ্ঠে তার নাম ধরে ডাকছে। তিনি সাথে সাথে মাথা ঘুরায় ফেললেন, মাথা ঘুরে ওদিকে তাকালেন। তাকায় তিনি বুঝতে পারতেছেন না যে মনে হচ্ছে দেয়াল থেকে আমার নাম ধরে কে ডাক দিল। তিনি তার ফ্ল্যাশ লাইটের আলোটা মারলেন, দেখলেন আরেকটা খোড়ল বা গর্ত সেখানে ঢুকে গেছে এবং সেটা বেশ অনেক দূর গভীর সেরকম, এবং তার আলোটা যেখানে পড়ছে সেই পর্যন্ত যে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা এরকম গুহার মতো, মানে সেটা খুব বড়ই না, মানে সেটা মানে ব্যাসটা খুব বড় না, মানে একটা মানুষ হয়তো হামাগুড়ি দিয়ে ঢুকতে পারবে এরকম, এর বেশি কিছু না। তো তিনি ওখানে দেখলেন, মনে হলো যে এইখান থেকেই মনে হয় তার নাম ধরে কেউ ডাকছিল। তো তার শরীর কাঁটা দিয়ে উঠলো। তো তিনি আস্তে করে আলোটা সরায় তিনি ঘুরে দাঁড়ালেন যে তিনি ফিরে যাবেন। পেছনে কিন্তু শব্দ হচ্ছে, সেই গাইতি দিয়ে কেউ কোপাচ্ছে, পাথরের মধ্যে কোপ দিতেছে এরকম। তিনি মাথা ঘুরায় তিনি ঘুরে দাঁড়ালেন, চিন্তা করেন আর ভিতরে যাবো না আমি, তার ভেতরে একটা ভয় লেগে গেছে। তো তিনি যখন ফিরে আসতেছেন, মানে এরকম মাথা ঘুরায় যখন চলে আসবেন, পরে মিলি সেকেন্ড তার চোখ পড়ছে গর্তটার ভিতরে, মানে বাতিটা সরানোর সময়, মানে ওই ছোট্ট মানে সুড়ঙ্গটার ভিতরে। মিলি সেকেন্ডে তার কাছে মনে হলো তিনি সুড়ঙ্গের ওই পারে দেখলেন দুটো জল চোখ, মানে একেবারে ঘনঘনে দুটো চোখ থাকে আছে। তো তিনি ওই মানে 1 সেকেন্ডে তিনি ওটা দেখে আবার মাথা ঘুরায় তাকাইছেন ভিতরে, এবং আবার 1 সেকেন্ডের জন্য মনে হলো তিনি এক জোড়া চোখ দেখলেন, ঘনঘনে জ্বলতেছে, সরে গেল চোখটা। আর তিনি আসলে ভয় পেয়েছেন, তিনি সাথে সাথে দৌড় দিলেন ওখান থেকে, ছেড়ে দৌড় দিয়েছেন তিনি মূল ইসের দিকে, মানে দরজার দিকে, মানে মূল যে গুহা মুখটা যেটা সেটার দিকে দৌড়াচ্ছেন। পেছনে কিন্তু তার সেই শব্দ তিনি পাচ্ছেন এবং দৌড়াইতেছেন। তো দৌড়াতে একেবারে বের হয়ে আসলেন। এক সময় মুক্ত বাতাসে শ্বাস নিলেন, মুক্ত বাতাসে এসে শ্বাস নিলেন, এবং তার কাছে মনে হলো যে তিনি বেঁচে ফিরছেন কোনো একটা জায়গা থেকে। আবার দৌড়ালেন তিনি, দৌড়াচ্ছেন। এক সময় দৌড়ায় তিনি পৌঁছায় গেলেন সেই মাঠ পার হয়ে তার গাড়ির কাছে। ততক্ষণে তার একেবারে বুক হাঁপড়ের মতো ওঠানামা করতেছে। তো তিনি চিন্তা করলেন যে আমি এখন গাড়ি ঠিক করবো না, আগে দেখি ভিতরে ঢুকে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করি। দ্রুত তিনি ঢুকলেন, ঢুকে গাড়িতে এই চাবিতে স্টার্ট দিলেন, গাড়ির সাথে সাথে সাউন্ড করে মানে ট্রাক স্টার্ট হয়ে গেল। তার খুবই মানে অদ্ভুত কাণ্ড। আর তিনি সাথে সাথে তার মানে তা ওইটা ছিল স্টিক শিফট, তো সাথে সাথে তিনি গিয়ারে ফেলে ট্রাক টান দিলেন সামনে। তো ট্রাক চলতেছে এবং তিনি এলোমেলো চালায় যাচ্ছেন রাস্তা দিয়ে, সেই স্পিড বাড়ায় দিচ্ছেন ওই জায়গায়, এবং তার কাছে মনে হচ্ছে যে মানে এই জায়গাতে বের হয়ে যেতে পারলে তিনি বাঁচেন। এবং তিনি দেখে অদ্ভুত লাগতেছে গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাটা। তো একটা জায়গায় তিনি যখন আসছেন দেখলেন যে সামনে একটা ছোট ব্রিজ, এবং সেই ব্রিজটা হচ্ছে একটা কাঠের ব্রিজ, মানে ওগুলো থাকে অনেক জায়গায়, ছোট কাঠের ব্রিজ তৈরি করা থাকে রাস্তা দিয়ে, কারণ এটা তো একটা ডার্ট রোড, এটা একটা লাইক কান্ট্রি রোড, এখানে বড় কিছু স্থাপনা তৈরি হয় না, একটা ছোট্ট ডার্ট রোডের মতো। এগুলো হয়তো এখানে কোনো নালা ছিল, মানে কোনো ছোট্ট স্ট্রিম বা ক্রিক ছিল, সেটার উপর দিয়ে করছে আর কি। যাই হোক, এটার উপর দিয়ে তিনি ট্রাকটা উঠালেন। একটু ভয় পাইছিলেন যে এত পুরনো ব্রিজ ভেঙে না যায়। শব্দ হলো, একটু মচমচ করে শব্দ করলো, কিন্তু ট্রাক পার হয়ে গেল। যখন পার হওয়া শেষ হয়েছে, উনি একটু ব্রেক করছেন 1 সেকেন্ডে। দুই পাশে কিন্তু গাছগাছালি একদম, আর সামনে রাস্তাটা গেছে। 1 সেকেন্ডের জন্য তার মনে হলো তিনি তার রিয়ার ভিউ মিররে দেখছেন যে ট্রাকের পিছনের ওই যে তার যে মানে পিছনে যে এইটা কাজটা, সেটা ভেদ করে মনে হলো দূরে কাউকে দাঁড়ানো দেখছেন, দুইটা চোখ জ্বলতেছে। প্রচণ্ড ভয় পেয়েছেন বিলির আব্বা। তিনি আবার দ্রুত ওখান থেকে ট্রাক মানে পিক আপ দিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলেন। তো বের হয়ে এক সময় তিনি দেখলেন যে সামনে মূল রাস্তায় আবার উঠছে এই রাস্তাটা। তো খুব স্পিডে টেনে যায় তিনি মূল রাস্তায় উঠে, একদম মানে ফুল স্পিডে, মানে তার যত স্পিড আছে ট্রাকে দিয়ে তিনি ওখান থেকে আসলেন, এসে পড়লেন। একেবারে বাসায় এসে শ্বাস নিলেন আর কি, খুব নিজের মতো মনে হলো যে আমি বেঁচে ফিরছি এরকম চিন্তা করে। বাসায় তখন রাত হয়ে গেছে, এবং তিনি থাকতেন তার বাবা মার সাথে। তার বাবা মার বয়স হয়ে গেছে, তারা থাকতো ভেতরে, এবং ওনার জন্য এই রাতে কেউ জেগে থাকতো না, উনি নিজেই বাসায় গিয়ে সব তার মতো প্রিপেয়ার করতেন। তো তিনি বাসায় যে তার ট্রাক রেখে তিনি বাসায় ঢুকলেন, ঢুকে তার মতো তার খাবার দাবার বের করে খেয়ে তিনি মানে এর আগেই তিনি ফ্রেশ হয়েছিলেন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার রুমে চলে আসলেন ঘুমানোর জন্য। তো তারপর তিনি খুব ক্লান্ত ছিলেন এবং ভয় পাইছেন। তো সব কিছু রেখে যখন তিনি শুতে গেছেন খাটে, খুবই ক্লান্ত, শুয়ে পড়ছেন, তিনি ঘুমায় গেছেন, মানে ঘুম চলে আসছে, একদম টায়ার্ড ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে হঠাৎ করে তার মানে ঘুমটা ভেঙে গেল, মানে এমনভাবে ভাঙলো যেটাকে আমরা বোবায় ধরা বলি সেরকম, অ্যাজ ইফ মানে তাকে কেউ চেপে ধরে রাখছে, নড়তে পারতেছেন না তিনি। তিনি তাকাইছেন, তিনি বুঝতে পারতেছেন তিনি জাগ্রত তার ঘরে, তিনি অন্ধকার ঘরের মধ্যে বাতি নাই, হালকা বাইরের আলো আসতেছে জানলার ফাঁক দিয়ে, সেটা দেখতেছেন, এবং তিনি বুঝতে পারতেছেন তাকে কেউ চেপে ধরে রাখছে একটা কোনো একটা মানুষের মতো আর কি, কিন্তু সেটাকে তিনি বুঝতে পারছেন না কে, একদম ডার্ক একটা অবয়ব। এক সময় তিনি খেয়াল করলেন যে সেই যে অবয়বটা তাকে চেপে রাখছে তার মাথাটাকে কাছে আনলো, সেই মাথায় একেবারে
মানে একদম মানে কামানো একটা মাথা, সেটার মধ্যে একটা চুলও নাই, স্কিনের কালারও ডিফারেন্ট, ছাই বর্ণের স্কিন। তার মুখে আসলে কোনো রকম রোম নাই, তার মুখে চুলও নাই, রোম নাই, আইব্রাও নাই, কিচ্ছু নাই, পুরা মুখটা ওরকম কালার, একটু ছাই টাইপের বর্ণের কালার, চোখ দুটো ঘনঘনে জ্বলতেছে এবং ঠোঁটগুলো লাল লাল একদম। তো তাকে দেখে দাঁত বের করে দিল, দাঁতগুলো হলদেটে দাঁত, এবং মানে বোঝা যাচ্ছে এই হালকা আলোতেই সে বুঝতে পারতেছে ভয়ঙ্কর এবং একটা অন্যরকম বাজে গন্ধ তিনি পেলেন। কিন্তু তিনি নড়তে পারতেছেন না বিলির আব্বা, তার মনে হচ্ছে যে তিনি মারা যাবেন এরকম লাগতেছে। তার কানের কাছে সেই জিনিসটা মুখ নামায় এনে বলল যে তোকে আমি একটা জিনিস দিব, এই জিনিস যদি চাস তাহলে তুই এখানে আয় আর তুই ধনী হয়ে যাবি, তাহলে ধনী বানায় দিব, ইউ উইল বি দ্য রিচেস্ট ম্যান ইন টাউন, অনেক পাবি তুই। বলে সেই যেই অভাবটা তার উপর ঝুঁকেছিল তাকে চেপে, তার চোখের সামনে এরকম একটা ডায়মন্ডের টুকরার মতো ধরলো, যেটা ঝকমক করে উঠলো। ওই মানে কোনো আলো নাই কিন্তু ঘরের মধ্যে, মানে সামান্য একটা আলো, ওই অতটুকু আলো জানলার ফাঁক দিয়ে যতটুকু আসছে ওইটার মধ্যে এটা মনে হলো ওইটা গ্লিট করে উঠলো, এত মানে গ্লিট করলো, মানে একটা হীরার টুকরা। তো ওই সময় তো আসলে হীরার টুকরা দেখে অ্যামেজড হওয়ার মতো অবস্থা নাই বিলির আব্বার। সে মানে তার প্রাণ মানে বন্ধ হয়ে যেতেছে, সে করার চেষ্টা করছে, শব্দ করার চেষ্টা করছে না। তারপর দেখলো যে হঠাৎ করে তাকে ছেড়ে দিয়ে ওই ইটা উঠে গেল, এবং উঠে ফাস্টার দেন উইন্ড, ফাস্টার দেন এনিথিং, এত ফাস্ট তিনি কিছু মুভ করতে দেখেন নাই, শ্যাত করে চলে গেল তার জানলার ওই পারে। যে জানলার ওই পার দিকে তার দিকে তাকে একটা হাসি দিল এবং সেই হীরাটাকে তুলে ধরলো জানলার ওই পাশ থেকে। তো ওইখানকার জানলা কিন্তু আমাদের মতো এরকম এত মানে গ্রিল ট্রিল যায় না, এটা একটা নর্মাল উডেন ফ্রেমের মধ্যে গ্লাস লাগানো জানলা, আর পর্দাটাও একদম পাতলা। তো এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো জানলার ওই পার থেকে সে যে ওই যে ইটা ধরছে তাকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে পুরা, এবং তার হাতে যে একটা হীরা ধরা, চাঁদের আলোতে এটা গ্লিট করতেছে এরকম। দেখে দেখলো যে সেই জিনিসটা নাই হয়ে গেল ওইখান থেকে। এত ফাস্ট হয়েছে ব্যাপারটা, বিলির আব্বা আসলে মানে ঠিক মতো রিয়েলাইজ করতে পারে, সে জোরে জোরে শ্বাস নিচ্ছে উঠে, আর সে কি দেখছে সেটা বুঝতে পারছে। এবং মানে খুবই একটা অবাক কাণ্ড হলো, সে তখন উঠে নিজের মতো সে একটু মানে পানি খেলো এবং রিল্যাক্স হওয়ার চেষ্টা করলো, বুঝতে পারলো না। সে আবার রাতের বেলা ঘুমায় গেল। যখন ঘুমাইছে রাতের বেলা সে স্বপ্ন দেখতেছে, বারবার স্বপ্নে দেখতেছে ওই যে একটা টানেলের মধ্যে ওই লোকটা তার সামনে হীরাটা ধরে রাখছে, এবং সেখানে মশালের মতো আলো যেটাতে হীরাটা ঝকঝক করতেছে, এবং তাকে বলতেছে কাম অ্যান্ড গেট ইট। তো সে এরকম দেখছে, দেখার পর রাতে সকালে ঘুম থেকে উঠছে, তার ঘুম ভালো হয় নাই। যাই হোক, সে কাজে গেল এবং যাওয়ার সময় সে ওই জায়গাটা দেখতেছে, বাম দিক দিয়ে সে কান্ট্রি রোড চলে গেছে। তার কাছে বেশ ভয় লাগতেছিল। সে কাজে যায়, কাজে গিয়ে সেদিন সে বলে যে আমি ছুটি চাই, আমি কয়েকদিন আসবো না। তার যে বসরে বলে, তো বস বলে যে আচ্ছা ঠিক আছে। বলে তোমার শরীর ভালো? বলে তুমি অসুস্থ? বলে যে আমি অসুস্থ, ফিল কয়েকদিন আসবো না। তো বস বলে যে অল অফ এ সাডেন কি হলো তোমার, তুমি তো ইউ আর ভেরি গুড ইন শেপ, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? Also, no, I'm just not feeling good. I'm feeling bad. Feeling awful actually. তো তার বস বলে ওকে, নট আ প্রবলেম, তাকে অফ দিয়ে দেয় কয়েকদিনের জন্য। তো সে বাসায় আসে, এসে একটু রিল্যাক্স ভাবে চিন্তা করে যে দুঃস্বপ্ন দেখছে বা সামথিং লাইক দ্যাট। বাট যেটা হয়, প্রতিদিন রাতে সে ওই স্বপ্ন দেখতে থাকে, মানে পরপর 2 দিন 3 দিন সেম স্বপ্ন তাকে এরকম দেখায়, কাম অ্যান্ড গেট ইট। এবং সে মানে আসলে হয়ে যায়, এবং স্বপ্নের মধ্যেই বিলির আব্বার মধ্যে নাকি একটা গ্রিড জন্ম না, একটা লোভ। এবং ফাইনালি সে এরকম 3 দিন দেখার পর স্বপ্ন, সে তার এই ট্রাকের পেছনে একটা পিক নেয়, লাইট নেয়, এবং সে একটা ক্রস নেয় গলায় পরে, যাতে তার বিপদ থেকে বাঁচা, সে মানে তার বিশ্বাস থেকে সে যেহেতু মানে এগুলোতে ভয়ও পায়, নিয়ে সে রাতের বেলা রওনা দেয় সেখান থেকে। অ্যান্ড রাতে রওনা দেওয়ার কারণ হচ্ছে দিনের বেলা মানুষজন দেখলে জিনিসটা খুব অন্যরকম লাগবে, এরকম একটা ব্যাপার। এর জন্য সে রাতের বেলা রওনা দেয় ট্রাক নিয়ে। তো বিলির দাদা, বিলির বাবার বাবা, যে তিনি নাকি ছেলেকে এইভাবে কোথাও যেতে দেখে খুব অবাক হলেন, যে সন্ধ্যার পর কই যাচ্ছে এরকম ট্রাক নিয়ে, কোথায় গেল। তো তিনি খুব স্ট্রেঞ্জ মানে একটা ফিল পান ছেলের এই আচরণে, এবং সে কাজের থেকে ছুটি নিয়ে যে 2-3 দিন আছে বাসায়, তার আচার আচরণ তার কাছে ভালো লাগতেছিল না, কেমন জানি মনে হচ্ছিল যে হি ইজ কাইন্ড অফ অফ, মানে সে নর্মাল না। তো বিলির দাদা নাকি ছেলে বের হয়ে যাওয়ার একটু পরেই তিনি তার ট্রাক নিয়ে বের হন বিলির বাবাকে ফলো করতে। তো যাই হোক, বিলির বাবা আবার সেটা জানতেছে না যে তার বাপ তাকে ফলো করতেছে। তো সে
তো ট্রাক চালায় চলে গেল সেই কান্ট্রি, সেই রোড ধরে যে ঢুকে চালায় যেখানে তার ট্রাক নষ্ট হয়েছিল সেখানে না, সে এইবার ট্রাকটাকে আস্তে করে ওখানে স্লপি জায়গাতে নামায় দিল সেই ঘাসের মাঠে, এবং সেই মাঠ দিয়ে সে চালায় চলে আসলো কর্নারে যেখানে পাহাড়ের শুরু। সেই জায়গায় সে তার ট্রাক পার্ক করে রেখে সে তার হোপিক, তার এই জিনিসপত্র নিয়ে বের হয়ে সে হাঁটা দিল। এবার সে তার একটা হেড ল্যাম্প নিয়ে আসছে, যে তার ক্যাপের সাথে লাইট আছে, ল্যাম্প আছে, তাকে আর হাতে করে ওই ফ্ল্যাশ লাইট ধরা লাগবে না, ফ্ল্যাশ লাইট আছে কোমরে। তো সে ওখান থেকে গিয়ে আস্তে করে সে ঢুকলো সেই যে গুহামুখের কাছে, এবং খুব আশ্চর্যজনকভাবে আজকে পুরো নীরব, সেখানে কোনো শব্দ নাই, একদম নীরব। মনে হচ্ছে যে কোনো একটা মানুষ একটা যদি মুখ থেকে শব্দ করে তাও শোনা যাবে, এরকম শ্বাস ফেললেও শোনা যাবে। সে খুব ভয়ে ঢোকা শুরু করলো, এবং সে ফ্ল্যাশ লাইটটা ধরলো, হেডল্যাম্পটা জানলো না ফার্স্টে। হেডল্যাম্পটা সে আনছে কারণ তার প্ল্যান হচ্ছে সে ওইখানে যে কিছু একটা দেখছিল ওই জায়গায় ঢুকবে সে সুড়ঙ্গে। এটা হচ্ছে বিলির বাবার আজকে ইচ্ছা, এবং তার কাছে মনে হচ্ছে কোনো কিছু তাকে কিছু দিতে চাচ্ছে এখানে, এরকম একটা ব্যাপার। তো তিনি হেঁটে যাচ্ছেন নিজেকে ফ্ল্যাশ লাইটটা নিচের দিকে ধরে, এবং ফ্ল্যাশ লাইটটা নিচের দিকে ধরে হাঁটতেছেন। আজকে মনে হচ্ছে অনন্ত হাঁটা, অনেক দূর পর্যন্ত সে হেঁটে যাচ্ছে। একটা সময় সে পৌঁছায় গেল সেই যে সুড়ঙ্গর মতো জায়গা সেখানে। তো সেইখানে যখন সে পৌঁছাইছে, তার হাতের ফ্ল্যাশ লাইটটা সে দিয়ে ভেতরে মারলো, দেখলো যে ভেতরে ফাঁকা, কিচ্ছু নাই ভেতরে। তো সে আস্তে করে তার হেডল্যাম্পটা জ্বাললো, হেডল্যাম্পটা জেলে সে ওই সুড়ঙ্গের মধ্যে উঠে বসলো ভিতরে যাওয়ার জন্য। সে দেখতে চায় ভেতরে কি আছে। সে এরকম হঠাৎ করে সে একটা বাতাসের অনুভূতি পাইল, বেশ একটা তীব্র বাতাস তার সামনে দিয়ে এসে মুখ দিয়ে লাগলো, এবং তাকে ক্রস করে চলে গেল পেছনে। তার যে হেডল্যাম্পটা ছিল পিট কয়েকবার জ্বলে নিভে গেল, একেবারে ঘুরঘুরটি অন্ধকার। বিলির আব্বা ভয়ে ওখানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। হঠাৎ করে খুব ভয় পেয়েছেন তিনি ভাবতেছেন যে আমি কি করলাম, এটাতে বড় একটা মিস্টেক করলাম, আর আমি কেন আসলাম এখানে, আমার গ্রিড আমাকে নিয়ে আসছে। এই সময় সে সেই যে কণ্ঠস্বরটা তার কানের কাছে শুনছিল সেটা আবার শুনলো। সেখানে বলতেছে যে গুড দ্যাট ইউ হ্যাভ কাম, তোমার একটা কাজ আছে, তুমি আসবা, আসার পর এইখানে এই ভেতরে একটা বক্স আছে, এই বক্সটাকে খুলে দিবা, আনলক করে দিবা। বক্সটাকে আনলক করে দিলে আমি তোমাকে তোমার ডিজায়ার্ড পাথর অনেকগুলা দিব, সেখানে সেগুলো সব আছে। তো বিলির আব্বা চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না কথায়। এই কথাটা শোনার কিছুক্ষণ পরেই নাকি তার সেই ল্যাম্পটা আবার টাচ করে জ্বলে ওঠে মাথার। তো সে অবাক হয়ে যায় যে কি ব্যাপার, এই যে এই কে কথা বললো, আবার ল্যাম্প জ্বলে উঠলো। তো সে আবার ক্রল করতে থাকে, ক্রল করতে করতে সে এক জায়গায় এসে দেখে হ্যাঁ এই সুড়ঙ্গটা মোড় নিয়ে এক জায়গায় ঢুকছে, এবং যে জায়গায় ঢুকছে সেই জায়গাটা হচ্ছে একটা ঘরের মতো, চারিপাশে পাথরের একদম গোল করে মসৃণ করে কাটা একটা ঘরের মতো, এবং ঘরের একটা কোণ মনে হচ্ছে এবড়ো থেবড়ো মানুষ কিছু কেটে বের করছে ওইখান থেকে। তো সে তার ফ্ল্যাশ লাইটের আলোতে, হেডল্যাম্পের আলোতে ফ্ল্যাশ লাইট জ্বালছে, আবার জেলে দেখতেছে। খুব ভয় লাগতেছে বিলির বাবার কাছে, মনে হচ্ছে সে কোথায় আসলো, এই সুড়ঙ্গটা বন্ধ হয়ে গেল, তার আর কোনো রাস্তা নাই এখান থেকে বেরোনোর, কারণ ওইখানে ঢোকার কিন্তু একটাই রাস্তা, সে দেখতেছে সুড়ঙ্গটা। তো সে আস্তে আস্তে করে এবড়ো থেবড়ো জায়গাটা যাচ্ছে, আলো মারতেছে, চিন্তা হচ্ছে কোথায় আমি কি করব। হঠাৎ করে তার ফ্ল্যাশ লাইটের আলো পড়লো একটা জায়গায়, আর সেই জায়গাটার মধ্যে একটা মনে হচ্ছে যে কোনো একটা কিছুর উপর পড়ছে আলোটা, সেটা মনে হচ্ছে একটা কাইন্ড অফ লাইক রাস্টেড মেটাল টাইপের, একটা মেটালের উপর আলো পড়ছে। তো তার সাথে কিন্তু সে একটা হোপিক নিয়ে আসছিল, গাইতি নিয়ে আসছিল। গাইতিটা বেশ বড় না, মোটামুটি ওইটা সাথে করে নিয়ে আসছিল, এবং ওইটাই তার একটা সাহস দিচ্ছিল যে হাতে একটা অস্ত্রের মতো আছে। তো সে ওইটা নিয়ে সামনে গেল, সামনে যেয়ে সে তাকায় দেখতেছে যে এটা কি, দেখতেছে একটা মেটাল অংশ দেখা যায়। তো সে ওইখানে ওই জায়গাটাকে, বাকি যে পাথরের মতো জায়গাটা, ওই জায়গায় তার হোপিক দিয়ে সে খোঁড়া শুরু করলো। তো বারবার মারতেছে, পাথরের কিছু অংশ ভেঙে চলে আসছে, খুব শব্দ হচ্ছে এবং ধুলা উঠে যাচ্ছে ভিতরে, এবং তার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। যাই হোক, সে মুখ সরায় বারবার ট্রাই করতে, এক সময় ওই জায়গাটাকে খুঁড়ে ফেললো। সে দেখলো খুঁড়ে তুলতে যে সমস্যা হয়েছে তা না, একটু করে খুঁড়ে উঠে আসছে, এবং সে দেখলো ওই জায়গায় একটা বক্স, একটা মেটাল বক্স, একটা কোনো ধাতুতে তৈরি একটা বাক্স, এবং বাক্সটা একটু আজব, বাক্সটার মাঝখানে বিভিন্ন ডিজাইন আঁকা, নকশা করা। তো সে দেখলো, এবং সে হাত দিয়ে তোলার চেষ্টা করলো, দেখলো যে মোটামুটি হালকাই, খুব বেশি ভারী না। ওইটাকে সে একটু জোর দিয়ে টেনে তুলে ফেললো, তুলে ফ্লোরে রাখলো।
তো ফ্লোরে রাখার পরে সে দেখতেছে বাক্সের যে মাথায় সেখানে একটা তালা মারা, এবং সেই তালাটা মোম দিয়ে সিল করা, মানে কেউ যদি মোম গেলে গেলে ওই জায়গাটাকে সিল করে সেরকম, মানে মোম ফেলে, এবং সেই সিলের মধ্যে একটা মানে সিল করে, মানে কারো হাতের আংটিতে সিল থাকে সেটা থেকে বসায় দিচ্ছে ওই জায়গায় সিলটা। সে চিহ্নটা মনে হয় আগে কোথাও দেখছে, তার মনে হচ্ছিল যে সামওয়্যার হি হ্যাজ সিন দ্যাট, সেটা দেখছে মনে হচ্ছে। চিন্তা করতে সিলটা ভাঙবে কিনা, এরকম চিন্তা করতে করতে সে মানে তার মানে মাথা কাজ করতেছে না। সে চিন্তা করছে এরকম এটা কি সিলটা ভাঙবো কিনা, কিন্তু বেশি ভারীও না, বাক্সের ভিতরে কি আছে এটাও চিন্তা করতেছে। চিন্তাতে একসময় চিন্তা করে যে মানে ফাইনাল ডিসিশন না ভাঙবো, মানে কিউরিয়াসিটি উইন্স। তো সে তার পিকটা দিয়ে জোরে বাড়ি মারে। ওইখানে বাড়ি মারার পর তালাটা ঠাটাং করে ভেঙে একদিকে পড়ে যায়, ছিটকে পড়ে। তো তারপরে সে ডালাটাকে টেনে খুলতে যায়, মনে হয় এয়ার টাইট। তো তারপরে সে টেনে অনেক কি করে খুলে ফেলে। ডালাটা খোলার পরে সে দেখে ভেতরে একটা বোতল, একটা কাচের বোতল, সেই বোতলের মাথায় একটা ছিপি আটকানো, এবং ছিপিটা কর্কের ছিপি। তো সে চিন্তা করে মধ্যে কি, বোতলটা নিয়ে দেখতেছে ট্রান্সপারেন্ট, কিচ্ছু নাই, খালি একটা বোতল। তো সে আস্তে করে সে ছিপিটা পক করে খুলে ফেলে। তো ছিপিটা খোলার পরেই তার কাছে মনে হয় যে সে যে গুহাটার মধ্যে আছে সেখানকার পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, কেমন জানি টেম্পারেচার মনে হয় অল অফ এ সাডেন কয়েক ডিগ্রি ড্রপ করছে, এবং কারণ তার শরীরে হঠাৎ করে একটা ঠান্ডা, মানে একটা শক লাগে, মনে হয় যে প্রচণ্ড রকম ঠান্ডা বেড়ে গেছে এখানে ভেতরে। আর তার কাছে মনে হয় যে সে একটা শব্দ শুনতেছে তার আশপাশে, এবং শব্দটা কেমন জানি একটা শব্দ, মানে তার মাথায় লাগতেছে কাইন্ড অফ লাইক এ হাম টাইপের একটা শব্দ, মানে অন্যরকম। এবং তারপর সে দেখলো যে তার যে সামনে দেয়ালটা আছে ওইটার সামনে কয়েকটা পাথর খসে পড়লো। মানে সে ভয় পেয়ে গেছে, কারণ ধর ধর করে পাথরগুলো খসে পড়ছে, এবং খসে পড়ার পর সেখান থেকে সে দেখলো একটা এত বড় টুকরা পড়লো, এবং জল জল করতেছে, হীরার টুকরা এরকম জল জল করতেছে। সেটা একদম খসে পাথর যে পড়ছে, পাথরের থেকে পড়ছে এখান থেকে। তো বিলির আব্বা প্রচন্ড রকমের মানে শকড, এবং সে দেখতেছে ঠান্ডা এত বেশি লাগতেছে যে তার হাতে পায়ে লাগতেছে। সে ফ্ল্যাশ লাইট মারলো সেইটা হীরাটার দিকে, এবং ঝকমক করতেছে হীরাটা। তো সে যখন হেঁটে হেঁটে হীরার দিকে যাচ্ছে, সে চিন্তা করছে ওটাকে সে নিবে, বেশ বড়, মানে একটা মানে প্রায় একটা 1 মুঠ করে ধরা যায় এরকম বড় একটা টুকরা হীরার। সে হেঁটে যাচ্ছে, তার কাছে একটু ভয়ও লাগতেছে, কারণ প্রচন্ড ফ্রিজিং টেম্পারেচার হয়ে গেছে ভিতরে। তো সে ওই যে ভাঙা খোড়লটার কাছে গেছে, যেখানে সে একটু আগে সেখান থেকে যে ওই বাক্সটা তুলছে ওইটার কাছে গিয়ে সে যখন নাকি হাত দিয়ে ওইটা ধরতে গেছে হীরাটা, এই সময় কয়েকটা পাথর উপর থেকে ভেঙে পড়লো, এবং একটা টুকরা তার মাথায় লাগলো। মাথায় লাগার পর সে চিত হয়ে পড়ে গেল। তার আসলে তখন চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে। তো যখন তার চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে, সে 1 সেকেন্ডের জন্য দেখলো যে তার মুখের কাছে সেই যে জলজল দুটা চোখ, সেই চোখটা, এবং মনে হলো তার পেছনে কেউ একজন দাঁড়ায় আছে, বেশ বড় আকৃতির, বেশ মানে উচ্চতার অনেক বেশি, মানে মাটি থেকে সেই গুহার ছাদ পর্যন্ত মাথা হবে এরকম কালো একটা অবয়ব, সেই যে জলজলে চোখের পেছনে দাঁড়ানো। এটা সে দেখলো 1 সেকেন্ডের জন্য, তখন আর আসলে তার হুঁশ নাই, সে বেহুশ হয়ে গেছে ওই সময়। তো বিলির আব্বার যখন হুঁশ ফিরছে তখন সে দেখতেছে যে তাকে কে ঝাঁকাচ্ছে, এবং সে মানে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে অনেক জোরে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, অনেক নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে। তো এক সময় তার নিঃশ্বাস নিতে পারলো, এবং সে দেখলো যে ঝাঁকাচ্ছে মানে তাকে তার বুকে চাপ দিতেছিল বারবার, সিপিআর যেরকম দেয় সেরকম চাপ দিতেছিল তাকে। এবং সে চোখ মেললো 1 সেকেন্ডে, নিঃশ্বাস নিতে পারছে একটু, এবং তাকায় দেখতেছে যে তার বাবা তার দিকে ঝুঁকে আছে। সে একটা খোলা জায়গার মধ্যে আছে, এবং চারিপাশে দূরে তারা দেখা যাচ্ছে, আকাশের তারা রাতের বেলা, এবং রাতের আকাশ হালকা বাতাস, এবং তার অনেক শীত লাগতেছে, এবং সেই শীতে সে কাঁপতেছে থরথর করে এরকম। তো তার বাবা তাকে বারবার বলতেছে সানি অল রাইট। দেখতেছে যে সে উত্তর দিতে পারতেছে না, মুখটা একটু খুললো, এরকম হাত নাড়তেছে। তার বাবা তাকে সাথে সাথে উঠে বসায় তাকে সোজা করলো, তারে বলতেছে ক্যান ইউ স্ট্যান্ড আপ। তো বিলির আব্বা অনেক চেষ্টা করতেছে দাঁড়ানোর, এবং সে কষ্ট করে দাঁড়ালো। তার বাবার ঘাড়ে হাত দিয়ে সে দাঁড়ায় বলতেছে আই এম কোল্ড। তো তার বাবা তাকে মানে তার নিজের জ্যাকেট খুলে পরায় দিল, এবং তাকে চেপে ধরলো। চেপে দেখে তার বাবা তাকে নিয়ে যাওয়া শুরু করলো। তো বিলির বাবা কিছুটা মনে করতে পারে যে সে হেঁটে যাচ্ছে, তার কাছে বাকি জিনিসগুলো একটু ধোঁয়াশে আর কি, তার মানে খুব ক্লিয়ার না তার চোখের মধ্যে সবকিছু, কিছুটা মনে আছে কিছুটা নাই। সে দেখতে পাচ্ছিল যে হেঁটে হেঁটে তারা যাচ্ছে, তার বাবার সাথে সে যাচ্ছে, মানে বিলির দাদার সাথে। কিছুটা যাওয়ার পর এক জায়গায় যে সে দেখলো যে সেই যে তার ট্রাক দাঁড়ায় আছে, এবং তার বাবার ট্রাক তার পেছনে।
তো সে আসলে আর কিছু মনে করতে পারে না, আবার সে জ্ঞান হারাইছে। এবং দ্বিতীয়বার যখন তার জ্ঞান ফিরছে তখন সে তাদের বাসায়, এবং তার মধ্যে নাকি অলরেডি দ্বিতীয়বার সে নাকি আসলে বেহুশ হয়ে গেছিল এবং তার জ্ঞান ছিল না, একদিনের বেশি জ্ঞান ছিল না। এর মধ্যে সে কি সব প্রলাপ বক্সে কিছু বলছে সেটা সে জানে না। তো বিলির দাদা তার জন্য একজন ফাদারকে নিয়ে আসছিল বাসায়, কারণ তাকে এক্সোসিজম করানোর জন্য। কারণ তার বিলির দাদা মানে তার দৃঢ় বিশ্বাস ছিল তার ছেলে পজেসড, কারণ সে যখন নাকি বেহুশ ছিল সে এমন এমন কথা বলছে এবং এমনভাবে কথা বলছে তার সাথে সেটা মনে হচ্ছিল অন্য একটা মানুষ তার মুখ দিয়ে কথা বলতেছে এবং হাসতেছে খ্যাক 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 করে। তো যাই হোক, তার যখন হুঁশ ফিরল বিলির বাবার, সে যখন দেখতেছে, সে তাকায় দেখতেছে যে তার সামনে ফাদার বসে আছেন এবং ফাদার কথা বলছেন তার সাথে। তো ফাদার তাকে আশ্বস্ত করলেন যে সব ঠিক আছে, এবং ফাদার নাকি নিজের মতো কিছু রিচুয়াল করলেন সেখানে। এবং সেই রিচুয়ালে আরও মানুষ ছিল, যে একজন আরও ধর্মীয় ব্যক্তি ছিল, তাদেরকে বিলির বাবা চিনত না, তাদেরকে নিয়ে আসছিল এবং তারা মিলে তাকে রিচুয়াল করলো। এবং তাকে কিন্তু তার উপরে নাকি সেই যে ওই এন্টিটিকে আনা হয়েছিল, সেই এন্টিটি নাকি বলছে যে আমি তো ওকে ব্যবহার করছি, ওকে আমি রিওয়ার্ডও দিতে চাইছিলাম, কিন্তু এখানে রিওয়ার্ডের নিয়মটা হচ্ছে অন্যরকম। রিওয়ার্ড দেওয়ার পরে সেই রিওয়ার্ড সে আর ব্যবহার করতে পারে না, এইভাবেই তাকে রিওয়ার্ড দিতে চাইছিলাম বলে নাকি হাসতেছিল। তো বলছিল যে সে আসছে, সে এমন জায়গা দিয়ে আসছে, সে নিজেই ধরা দিছে এবং আমার পূর্বপুরুষকে ছাড়ানোর ব্যবস্থা করছে, সে ছেড়ে দিছে। তো ওকে আমি রিওয়ার্ডও দিছি, কিন্তু রিওয়ার্ডটা সে ব্যবহার করতে পারতো না। যাই হোক, তার বাবা ছিল, তাকে বাঁচাইছে এবং তার উপরে তার লর্ড খুব খুশি ছিল যেন সে বেঁচে গেছে। যাই হোক, এরকম কথা নাকি বলছে, বলার পর যাই হোক তাকে তার প্রভাব থেকে মুক্ত করা হয়। কারণ সে ফাদার বলছিল যে এই যে এন্টিটি তার উপরে ভর করছে, সে নাকি তাকে দিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করাইতো, একসময় তাকে মানে ওয়ার্ন আউট করে শেষ করে দিত, তার জীবনী শক্তি শুষে নিত সব। সেই ফাদার নাকি পরবর্তীতে আরও লং টাইম প্রসেস নেয় এবং আরও মানে লং প্রসেসে বিলির বাবাকে মোটামুটি এই জিনিসটা থেকে মুক্ত করেন। তার সাথে আরও কিছু মানে তার সাথে মানে সহকর্মীকে নিয়ে আসেন অন্য জায়গার থেকে, এবং পরবর্তীতে বিলির বাবার চিকিৎসা করেন। এবং চিকিৎসা করতে করতে একসময় বিলির বাবা মোটামুটি সুস্থ হন। তারপরও বিলির বাবার নিষেধ ছিল যে সে যেন ওই কান্ট্রি সাইড, ওই জায়গাটার মধ্যে কখনো আর না যায়, এবং তাকে রাতের বেলা একা চলাফেরা করতে নিষেধ করে দেওয়া হয়েছিল। এবং আরও মানে তাকে বিভিন্ন রকম রিচুয়াল দেওয়া হয়েছিল যেটা তাকে করতে বলছিল, এবং অবশ্যই তাকে তাদের ধর্মীয় জিনিসগুলো পালন করার কথা বলা হয়েছিল। তো এগুলো বিলির বাবা নাকি পরবর্তীতে করতো, কেন বিলির দাদা খুব স্ট্রিক্টলি তাকে এগুলো করাইতো। এবং এরপরে মোটামুটি বিলির বাবা বেশ কিছুদিন এরকম স্ট্রিক্ট অবস্থায় থাকার পরে সুস্থ হয়েছিলেন, কারণ তিনি নাকি ভিশন দেখতেন, উল্টাপাল্টা ভিশন, তাকে ভয় দেখাইতো এসে। মানে বেশিরভাগ যে ভিশনটা তিনি পেতেন, যে দেখা গেছে রাতের বেলা তিনি যদি তার বাসার থেকেও, তাদের বাড়িটাও তো একটু খোলামেলা জায়গায়, বাসা থেকে নাকি বের হয়েছে বারান্দায় নেমে কোথাও যাবে, হয়তো ট্র্যাশ ক্যানে মানে ময়লা ফেলতে বা সামথিং, হঠাৎ করে নাকি দেখতো যে ছোট্ট একটা ছেলে 10-12 বছর, তার চোখগুলো জ্বলতেছে এরকম, মুখ দাঁত হলুদ হলুদ, এবং তার সামনে চলে আসতো এরকম, এবং তাকে দেখে ভয় দেখাইতো। তো সে নাকি এই জিনিসগুলো দেখতো এবং হঠাৎ করে ভীষণ আসতো তার। যাই হোক, এই জিনিসগুলো আস্তে আস্তে তার কাটে এবং সেই ফাদার চিকিৎসা করে, তাকে সবসময় কন্টিনিউয়াসলি চিকিৎসা করে। তিনি নাকি এই বিষয়ে স্পেশালাইজড এরকম মানুষ নিয়ে আসছিল বিলির বাবার চিকিৎসার জন্য এবং তাকে চিকিৎসা করেন। তো যাই হোক, এই ছিল বিলির বাবার ঘটনা, যেটা বিলি পরে শেয়ার করেছিলেন সবার সাথে ওখানে। মিস্টার আহমেদ তার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং তিনি নাকি ওই জায়গাটা মানে যেই জায়গাটার কথা বলা হয় সেই মাইনিং এরিয়া দিয়ে নাকি তিনি ঘুরে আসছেন। সে কান্ট্রি রোডে যান নাই, বাট তিনি নাকি পরে ঘুরে আসছেন, দেখছেন মানে দূর থেকে ওই জায়গাটা দেখছেন, এবং তার কাছে মনে হয়েছে জায়গাটা কোয়াইট স্কেরি। এবং তিনি বলছেন যে আসলে ওখানকার মানুষ ওখানে রাতের বেলা যেতে ভয় পায়, কারণ অনেক মানুষ নাকি ওখানে মারা গেছিল। এবং ওখানকার কথিত আছে, ওখানকার কিছু মানুষ বলে যে এখানে নাকি অনেকে অনেক কিছু রিচুয়াল করতো ওই জায়গায়, মাইনের ওখানে, এবং আছে অনেক মাইন এলাকায় অনেক কিছু হয় যেখানে মাইনিং হয় সেসব জায়গায়। তো এবং মানুষজন নাকি ওই জায়গায় ভয়ে চলাফেরা করে না, এখন পর্যন্ত নাকি ভয়ে চলাফেরা করে না। এবং বিলি নিজে তো মানে ভুলেও মানায় না ওই জায়গায়, যেহেতু তার বাবার ঘটনা সে শুনছে। তো যাই হোক, এই ছিল এই ঘটনাটি আমাদেরকে যেই রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন তার নাম রানা আহমেদ। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে রয়েছেন। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে। মূলত এই ঘটনাটি ওনার সাথে এবং ওনার বন্ধু রাশেদের সাথে ঘটেছিল।
এই রাশেদ ভাইও বর্তমানে সৌদি আরবের ইয়ানবু শহরে কর্মরত রয়েছেন। অনেক দূরে দূরে তো দুজনে, দেখা সাক্ষাৎ কম হয়। একই গ্রামে বাড়ি, দুজনের সাথে বেশ অন্তরঙ্গতা ছিল। ঘটনাটি মূলত যখন ঘটে সময়টা ছিল এশার আজান দিয়েছে এমন সময়, গরমকাল, এখন থেকে বেশ বছরখানেক আগের ঘটনা। ওনারা নদীর পাড়ে বা কাছাকাছি জায়গায় বসে গল্প করছিলেন। গরম পড়েছিল। এদিকে হয় কি, আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, আবার এশার আজানও দিয়ে দিয়েছে। দূরের মাইক থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি তাদের কানে ভেসে আসে। তখন ওনার বন্ধু এই যে রাশেদ, এই রাশেদ ভাই এই রানা ভাইকে বলেন, এ রানা চল নদীতে গোসল করে আসি। যেহেতু ওখানেই নদী ছিল, রানা ভাই চিন্তা করলেন যে গরম লাগছে, এদিকে আকাশটাও মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবহাওয়া ঠান্ডা হয়ে আসবে, গোসল করলে বন্ধ হয় না। তো এরকম গোসল ওনারা মাঝে মাঝে করেছেন, কি দিন কি রাত, যে কোনো সময় গোসল করেছেন। দুজন মিলে ওখান থেকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যান। তো যতটুকু হেঁটেছেন, মানে যেখান থেকে হাঁটা শুরু করেছেন সেখান থেকে নদীর পাড়ে আসতে বড়জোর 3 মিনিট লাগে। এরপর মিনিট 10 মতো গোসল করছেন কেবল, মানে হয়ে গেছে 10 মিনিটের মতো, মানে আনুমানিক 10 মিনিটের মতো। হঠাৎ করে এই রাশেদ ভাই রানা ভাইয়ের হাত চেপে ধরে দে, রানা ওট ওট ওট, দৌড় দে দৌড় দে। রানা ভাই চিন্তা করেন কি ব্যাপার, কি হইল, হঠাৎ করে দৌড় দেবো কেন। তখন হঠাৎ করে বিজলি চমকিয়ে উঠলো, এটাও খেয়াল করলেন। একবারই যে চমকিয়েছে বিষয়টা এরকম না, আরও কয়েকবার চমকিয়েছে, তবে দৌড় যখন দিচ্ছেন তখন বিজলি চমকে উঠলো। প্রথমে আগে রানা ভাই উঠে পড়লেন, এরপর রাশেদ ভাই উঠে পড়লেন, এরপর দুজনই শুরু করলেন দৌড়। রানা ভাইকে আগে দৌড়াতে বললেন, রাশেদ ভাই পেছনে থাকবেন, আর বলছেন রানা খবরদার পেছন দিকে তাকাস না, সোজা দৌড় দে। আর রাশেদ ভাই জোরে জোরে দোয়া দরুদ পড়ছেন। আসলে এই যে দৌড় কেন দিতে হবে, কেন দোয়া দরুদ পড়ছে, এটা কিন্তু ওই সময় রানা ভাই বুঝতে পারছিলেন না। রানা ভাই চিন্তা করছিলেন যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন বজ্রপাত হতে পারে, বজ্রপাত যদি পানির উপর হয়, নদীর উপর হয়, তাদের তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নিঃসন্দেহে, কারণ ওনারা বজ্রপাতের কারণে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে, ক্ষতি তো হবেই, হতে পারে। এই কারণে তাড়াতাড়ি করে উঠতে বলেছেন। উনি তখনও বুঝতে পারছিলেন না যে ঘটনাটা কি। ওনাদের এই যে দৌড়াচ্ছেন, বাড়িতে আর আসতে পারেন না। ঘটনাটা কি, বাড়ি মনে হচ্ছে এই যে সামনে, কারণ ওখান থেকে এই রাশেদ ভাইদের বাড়ির দূরত্ব পায়ে হাঁটা পথ হয়তো বা 5 মিনিট। বাড়ি থেকে একটু দূরে এসে তো ওনারা গল্প গুজব করছিলেন, তারপর 3 মিনিট এসে মানে হেঁটে এসে গোসল করেছিলেন। 5 মিনিট হলো পায়ে হাঁটা দূরত্ব। ওনারা যে গতিতে দৌড়াচ্ছেন, এই গতিতে দৌড়ালে 1 মিনিট সর্বোচ্চ লাগার কথা, কিন্তু না, অনেকক্ষণ দৌড়াচ্ছেন। দেখছেন যে বাড়ির ওই দিকে লাইট জ্বলছে, কিন্তু বাড়িতে ওনারা আসতে পারছেন না। ওই পথ দিয়ে দৌড়াচ্ছেন, পথ আর শেষ হচ্ছে না। অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে বাড়িতে আসেন, হাঁপিয়ে গেছেন দুজনই, মানে রাশেদ ভাইদের বাড়িতে আসেন। ওখানে বিশ্রাম নেওয়ার পর তারপর আরও কয়েকজন লোককে ডাকেন। ডাকার পর রানা ভাইকে তাদের সাথে তার বাড়িতে পাঠিয়ে দেন। রানা ভাই কিন্তু তখনও বুঝতে পারছে না ঘটনাটা কি। দৌড়ায় আসলাম, আবার লোক কেন দিতে হবে, কারণ তাদের বাসা থেকে তো এই রানা ভাইয়ের বাসার দূরত্ব খুব বেশি না, কাছাকাছি। ওই রাত ওভাবেই চলে গেল, মানে যে যার মতো যার যার বাড়িতে চলে আসলেন, থেকে গেলেন। পরের দিন রানা ভাই উনি এই রাশেদ ভাইকে জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ রাশেদ, তুই রাতের বেলা ওইভাবে ওরকম করলি কেন? হুট করে বললি যে ওঠ ওঠ দৌড় দে, তারপর আমাকে সামনে রাখলি। আরও একটা বিষয়, সেটা হলো বাড়িতে পৌঁছানোর পর দেখি রাত 11:30 বাজে। এটার কারণ কি? কারণ আমরা যখন গোসল করতে গেলাম তখন এশার আজান হয়েছে, বড়জোর 8:30টার সময় এশার আজান দিয়েছে। সেখান থেকে আমরা 3 মিনিট পায়ে হাঁটা পথ নদীতে গিয়েছি, 10 মিনিট গোসল করেছি, এরপর উঠে দৌড় দিয়েছি। 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আমরা বাড়িতে চলে আসার কথা, বাড়িতেও ফিরে আসতে পারছিলাম না। আর এত সময় তো লাগার কথা না, সর্বোচ্চ 9টা বাজার কথা, কেন 11:30 বাজলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন রাশেদ ভাই একটা ভয়ঙ্কর তথ্য দেয়। রাশেদ ভাই জানান যে ওনারা দুজন যখন গোসল করছিলেন
গোসল করার ওই জায়গা থেকে একটু দূরে নদীর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ চলে গেছে। ওই ব্রিজের এক পাশে গর্তের মতো একটা জায়গা রয়েছে। ওনারা যখন গোসল করছিলেন এবং বিদ্যুৎ চমকে উঠেছে, ওই বিদ্যুৎ চমকানোর আলোতে রাশেদ ভাই দেখতে পান একটা লম্বা লিকলিকে অবয়ব আস্তে 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 পানির ভেতর থেকে ভেসে উঠছে। বিজলি চমকাচ্ছে, ওই জিনিসটা একটু করে ভেসে উঠছে, আবার বিজলি চমকায়, আবার একটু করে ভেসে ওঠে। এই জিনিসটা অনেকক্ষণ ধরে দেখছেন। একটা পর্যায়ে পুরোপুরি ওই জিনিসটা পানির উপরে দাঁড়িয়ে যায়, অনেক লম্বা হয়ে যায় জিনিসটা দেখতে। কিন্তু বিজলি চমকানো যখন থেমে যায় তখন ওই জিনিসের অস্তিত্ব বোঝা যায় না। অন্ধকারের মধ্যে তো হালকা একটু বোঝার কথা, কিন্তু সেটা বোঝা যায় না। শুধু বিজলি চমকালে ওই জিনিসের অস্তিত্ব বোঝা যাচ্ছে। প্রথম দিকে রাশেদ ভাই চিন্তা করেছেন যে আমি যা দেখছি তা কি ঠিক দেখছি। বারবার উনি চোখ কচলেছেন যে আসলে ঠিকঠাক দেখছি কিনা, অন্ধকারে ভুলভাল দেখছি কিনা, কিন্তু না, উনি বারবার যখন একই জিনিস দেখলেন, পরবর্তীতে ওই জিনিসটার চেহারাও ওনার সামনে কিছুটা ভেসে ওঠে। উনি দেখতে পান ওই জিনিসটার চেহারা খুবই ভয়ঙ্কর এবং দানবীয় আকৃতির। তখনই মূলত রানা ভাইকে উনি এই বিষয়গুলো বলেছেন, বলতে এটা বলেছেন যে রানা তাড়াতাড়ি ওঠ, দৌড় দে। ওই সময় রানা ভাইকে এই বিষয়টা বলতে গেলে দেরি হয়ে যাবে, আর ওই সময় ওনারা আক্রান্ত হতে পারেন ওই জিনিসটার। এই জন্য দ্রুত দৌড়াতে বলেছেন, দৌড়াদৌড় করছেন, পেছন দিকে তাকে নিষেধ করেছেন। আর হতে পারে ওই জিনিসটার কারণেই ওনারা দেরিতে বাড়িতে পৌঁছেছেন। মাঝখানে এতটা সময় পার হয়ে গেছে, ওনারা বুঝতেই পারেন নাই। এই বিষয়টা বলার পর রানা ভাই তো ওইভাবে বিশ্বাস করতে চান না। চিন্তা করেছেন যে রাশেদ মনে হয় আমার সাথে একটু মজা টজা করতেছে। আসলে ওই ব্রিজের ওই জায়গাটাতে সমস্যা রয়েছে এটা অনেকেই জানতেন। ওই সময় রানা ভাই ওইভাবে বিশ্বাস করেন নাই। ওই দিনই রাতের বেলা আবার দুজন মিলে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছেন। তবে যেই জায়গায় বসে আড্ডা দিচ্ছেন ওইটা একটা বাড়ির ছাদের উপরে, একতলা বাড়ির ছাদের উপরে। তো ওখানে আড্ডা দিচ্ছেন ওনাদের বাড়ির পাশেই আর কি, গল্পগুজব করছেন। ওই সময় হঠাৎ করে আবার আকাশে মেঘ ঘনিয়ে আসে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। ওই সময়টা অবশ্য এরকম সিজনটাই ছিল, হঠাৎ হঠাৎ করে মেঘ ঘনিয়ে আসবে, বিদ্যুৎ চমকাবে, সিজনটাই এরকম ছিল। যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন রাশেদ ভাই হঠাৎ করে একদিকে তাকিয়ে তার দৃষ্টিটা স্থির করে ফেলেন। এরপর রাশেদ ভাই রানা ভাইকে বলছেন, এই রানা, দেখ তো তুই কিছু দেখতে পাস কিনা, ওই যে ওইদিকে তাকা, দেখ তো ওখানে কিছু দেখিস কিনা। মানে উনি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে। যখনই বিজলি চমকায় তখনই কিছু একটা দেখে। শুরুর দিকে রানা ভাই বুঝতে পারেন নাই যে ওখানে আসলে কিছু আছে কিনা। পরবর্তীতে উনিও সেই জিনিসটাই দেখেন। বিজলি যখন চমকায় ওই আলোতে দেখা যায় লম্বা লিকলিকে দানবীয় আকৃতির একটা ভয়ঙ্কর প্রাণী, যেটার অবয়ব মানুষের মতোই মনে হচ্ছে। এই জিনিসটা দৌড়াদৌড়ি করছে। বিজলি চমকালে শুধু এটা দেখা যায়, আর বিজলি চমকানো থেমে গেলে ওইখানে কোনো কিছু আছে এটা বোঝা যায় না। তাহলে এটা কি শুধু বিদ্যুৎ চমকানোর আলোতেই দৃশ্যমান হয়? এমনিতে দৃশ্যমান হয় না। ওনারা দুইজনই এই জিনিসটা দেখেন। দেখার পর দুজনই দ্রুত নেমে চলে আসেন ওখান থেকে। তখন রানা ভাই বুঝতে পারেন যে এই জিনিসটাকেই এই রাশেদ ভাই দেখেছিলেন ওই দিন গোসল করার সময়। আল্লাহ বাঁচিয়েছেন। ওই সময় যদি এই জিনিসটা তাদেরকে আক্রমণ করতো তাহলে কি ভয়ঙ্কর বিপদই না হয়ে যেত। ওখান থেকে তো ওনারা চলে আসছেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা ওই সময়ের মতো হয় নাই। তবে এর পরে এই রাশেদ আর রানা ভাইদের আরেকজন বন্ধু রাকিব, ওই সময় রাশেদ ভাই আর রাকিব ভাই একসাথে ছিল। তো ওনারা পাশাপাশি বাড়ির বাসিন্দা আর কি, মানে এই রাশেদ ভাইদের বাড়ি আর রাকিব ভাইদের বাড়ি একদম পাশাপাশি। ওখান থেকে একটু দূরে হচ্ছে এই রানা ভাইদের বাড়ি। রাশেদ ভাই আর রাকিব ভাই ওনারা বসে বসে তাদের অ্যান্ড্রয়েড ফোনে এই পাবজি গেম খেলছিলেন আর কি। ওই সময় অনেকক্ষণ খেলেছেন। তখন বোঝা গেল যে রাত অনেক হয়েছে। এক পর্যায়ে দুজনকে বললেন যে রাত অনেক হয়ে গেছে, চল বাসায় ঢুকে ঘুমাই পড়ি। তাদের আবার জল বিয়োগ করার দরকার হলো। দুজন বললেন যে ঠিক আছে চল আমরা একটু ওই দিকটাতে যাই, ওখানে গিয়ে যে যার মতো একটু ফ্রেশ হয়ে ঘরে ঢুকে যাই। ওই দিকটাতে যখন গিয়েছেন রাশেদ ভাই এক পাশে, রাকিব ভাই আর এক পাশে, মানে অপোজিট ডিরেকশনে ওনারা গেছেন আর কি। যখনই একটা ঝোপের কাছে গেছেন দুইজনই, হঠাৎ করে ওই ঝোপের ভিতর থেকে এক ধরনের
শব্দটা এরকম যে অনেক সময় মানুষ জিকির করে, জিকিরের শব্দটা মুখে উচ্চারণ করে না, শুধু নিঃশ্বাসের মাধ্যমে এক ধরনের হুম হুম শব্দ করে জিকির করে অনেকেই, ওই রকম করছে কেউ একজন। প্রথমে ওনারা চিন্তা করছেন এখানে কোনো অন্য প্রাণী থাকতে পারে, শেয়াল থাকতে পারে রাতের বেলা, কিন্তু শেয়াল তো এরকম শব্দ করে না। ভালো করে ওনারা শোনার চেষ্টা করলেন যে এই শব্দের উৎসটা কোথায়। বুঝতে পারলেন ওই ঝোপের ভেতরে এই শব্দটার উৎস। চিন্তা করলেন যে ওইদিকে ঢিল ঢিল মারবো কি না, আবার চিন্তা করলেন থাক, দরকার নেই, চলে আসি। দুজন আবার এই শব্দ শুনে যখন একত্র হয়ে বলছেন যে কিরে এখানকার শব্দ কিসের এটা, তখন দুজনই আলোচনা করেন আচ্ছা আমরা এখানে যে আসছি জল বিয়োগ করার জন্য, হতে পারে যে এই জিনিসটা পছন্দ করতেছে না কেউ, এই জন্য আমাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তার অর্জন এরকম শব্দ করছে। তখন দ্রুত ওখান থেকে চলে আসেন। তবে চলে আসার আগে কিন্তু ওনারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখার চেষ্টা করেছেন যে এখানে কিছু আছে কিনা। ফ্ল্যাশ লাইট যখন ধরেছেন তখন কোনো শব্দ হয় না, যখনই ফ্ল্যাশ লাইট বন্ধ করেন তখন এরকম শব্দ হয়। এরপরেই মূলত ওনারা এটা নিয়ে আলোচনা করে দ্রুত বাসায় চলে আসেন। এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হয়নি, ঝাড়ফুঁকও করতে হয়নি, জ্বরও আসেনি, আর এটার দ্বারা ওনারা পজেসড হননি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রানা আহমেদ ভাইকে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে একটা বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসলো যে এই যে এন্টিটিটা, যে জিনিসটা অন্ধকারে ওভাবে দেখা যায় না, কিন্তু বিজলির আলোতে অর্থাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে ওই জিনিসটা স্পষ্টভাবে দেখা যায়। অথচ বিদ্যুৎ চমকানো থেমে গেলে অন্ধকারের মধ্যে ওখানে আরও যে জিনিসগুলো আছে সেগুলোর অস্তিত্ব বোঝা গেলেও ওই জিনিসের অস্তিত্ব শুধু বিজলি চমকানোর আলোতেই বোঝা যায়। বিষয়টা কি হতে পারে? আপনাদের কোনো ধারণা থাকলে আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সোহেল। উনি একজন সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলায়। এই ঘটনাটি উনি শুনেছেন ওনার বড় বোনের কাছ থেকে। আর এটা অনেক আগের ঘটনা, তো এটা এক্স্যাক্ট কত সালে হয়েছিল এটা বলা মুশকিল, তবে মুক্তিযুদ্ধের আগে বা পরের কোনো একটা সময় হতে পারে। পরে বলতে হয়তোবা সেটা 1975-76 সালের ভেতরে, আগে বলতে 60-61 সাল থেকে শুরু করে নিয়ে 70 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হতে পারে বলে ধারণা করা হয়। আর এটা ঠিক কোথায় ঘটেছিল এটা বলা মুশকিল, কারণ এটা ওনার বড় বোনও জানতে পারেন নাই, আর সোহেল ভাইও তো জানবেন না, এটাই স্বাভাবিক। যার কারণে স্থানটা উনি বলতে পারেন নাই, তবে অনুমান করা যায় এটা নরসিংদী জেলার আশেপাশের কোনো একটা জায়গা হবে। ওই সময় শুধু না, এখনও কিন্তু আমরা দেখি যে রাঙামাটি, খাগড়াছড়ি, এই যে পার্বত্য এলাকাগুলো রয়েছে, এছাড়া আরও অনেক জেলা রয়েছে, সেখান থেকে বাঁশ কেটে বাঁশের ভেলা তৈরি করে, লম্বা একটা ভেলা তৈরি করা হয়, বাঁশের বান্ডিলগুলো বাঁধা হয়, একটার সাথে আর একটা কানেক্টেড থাকে রেল লাইনের মতো। রেল লাইনের উপর দিয়ে যেভাবে রেলগাড়িগুলো চলে আসে, ঠিক তেমনি নদীর পানির উপর দিয়ে রেলগাড়ির মতো বাঁশের যেই বান্ডিলগুলো এভাবে একটার সাথে আর একটা কানেক্টেড থাকে, তারা বাইতে বাইতে অনেক দূর দূরান্ত থেকে বাঁশগুলো তারা বিভিন্ন বাজারে নিয়ে আসেন। তো ওনাদের ওই এলাকাতে এরকম বাঁশ সংগ্রাহক বেশ কয়েকজন ছিলেন, তারা 10 জনের একটা দল ছিল। এদের মধ্যে আপন 2 ভাইও ছিল। ওনারা দূর দূরান্তে বাঁশ সংগ্রহ করার জন্য যেতেন, আর সেই বাঁশগুলো ওনারা নদী পথে ওইভাবে নিয়ে আসতেন, বাজারে বিক্রি করতেন, যেটা এখনও কিন্তু রয়েছে প্রিয় লিসেনার্স। এখন যদিও বা সড়ক পথ অনেকটা উন্নত হয়েছে, এরপরও কিন্তু নদী পথে সেখান থেকে বাঁশ নিয়ে আসা হয়। বিশেষ করে পার্বত্য এলাকায় যে নদীগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বাঁশ আনা হয়। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলেই এই ছবি বা ভিডিওগুলো দেখতে পাবেন। ওনারা ওই সময় ওভাবেই বাঁশগুলো নিয়ে আসতেন, অনেক বাঁশ একসাথে নিয়ে আসতেন আর কি, বাইতে বাইতে নিয়ে আসতেন নদী পথে। দূর দূরান্তে যেতেন, তো ধারণা করা হয় নরসিংদী জেলার আশেপাশে কোনো একটা জায়গায় ওনারা গিয়েছিলেন। এক্স্যাক্ট কোন জেলা এটা বলা যাচ্ছে না আর কি, বা দূরেও যেতে পারেন। ওই এলাকায় একটা বিশাল বাঁশের ঝাড় রয়েছে বা ঝোপ রয়েছে, এটা ওনারা শুনেছিলেন লোক মারফত। আর ওনারা এটাও শুনেছিলেন এটার মালিকানা ওই রকম নাই,
মানে কোনো নির্দিষ্ট ব্যক্তির মালিকানায় এটা নাই। ওনারা ওখান থেকে বাঁশ অনায়াসে কেটে নিয়ে আসতে পারেন। আর ওখানকার লোকজনও চান যে এই বাঁশের ঝাড়টা পরিষ্কার হোক, কিন্তু ওইখানে লোকজন আসলে খুব একটা যায় না, বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটেও না। তো ওনারা চিন্তা করলেন যে ভালোই তো, বিভিন্ন জায়গায় যাই, সেখানে তো বাঁশ ঝাড় থেকে বাঁশের মূল্য পরিশোধ করে আবার বাঁশ নিয়ে আসতে হয়। তো যদি ফ্রি বাঁশ পাওয়া যায় তাহলে তো যা বিক্রি করব সেটাই লাভ। ওনারা 10 জনের ওই দল ওই এলাকায় চলে যান। তবে এই ধরনের জায়গাগুলোতে যেখানে আসলে মালিকানা ওরকম খুঁজে পাওয়া যায় না, ওই এলাকার যিনি গণ্যমান্য ব্যক্তি তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করতে হয়। ওই সময় ওই এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে ওনারা দেখা করেন। ওনারা বলেন যে আমরা তো এরকম বাঁশ সংগ্রহ করি, আপনাদের এলাকায় এরকম একটা বাঁশের ঝাড় রয়েছে শুনেছি, তো আমরা এখান থেকে বাঁশ সংগ্রহ করতে চাই। উনি খুব অবাক দৃষ্টিতে এই 10 জনের দিকে তাকালেন এবং বললেন যে আপনারা তো আসছেন, কিন্তু আপনারা কি এই বাদশার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন? ওনারা ওনার এই চেয়ারম্যানের কথা শুনে কিছুটা অবাক হন, বলেন যে হ্যাঁ খোঁজ খবর নিয়েছি, কিন্তু আপনি এইভাবে বলছেন কেন? আপনার কথার মধ্যে বা চেহারার মধ্যে একটা অস্বাভাবিকতা ফুটে উঠছে। ওই 10 জনের মধ্যে যিনি টিম মেম্বার ছিলেন আর কি, উনি বলছেন। তখন চেয়ারম্যান সাহেব বলছেন যে হ্যাঁ তা তো অবশ্যই, কেননা এই বাঁশঝাড়ে আমরা কেউই বাঁশ কাটতে যাই না। এই এলাকা কেন, আশেপাশের কোনো এলাকার লোকজন এই বাঁশঝাড়ে বাঁশ কাটতে যায় না, যার কারণে এখানে অনেক বাঁশ হয়ে গেছে। কিন্তু আপনাদের কি মনে হলো না যে আমরা কেন এখানে যাই না? কেন কেউ এখান থেকে বাঁশ কেটে আনে না? প্রয়োজনে বাঁশ কিনে আনে, কিন্তু এখান থেকে কেউ বাঁশ কাটে না। তখন ওই 10 জনের ভিতরে যিনি টিম মেম্বার ছিলেন উনি বললেন যে দেখেন চেয়ারম্যান সাহেব, আমরা তো আসলে এটা করেই খাই, আমরা চেষ্টা করি বাঁশ নিরাপদের সাথে কেটে নিয়ে আসার জন্য। এটাই আমাদের পেশা, এটা আমাদের রুজি রুটি, এটা দিয়ে আমরা আমাদের পরিবারকে আল্লাহর রহমতে চালাই। এখানে কি সমস্যা আছে একটু বলবেন? তখন ওই চেয়ারম্যান সাহেব বললেন যে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমার অনুমতি চাইছেন, আপনারা যদি বাঁশ কেটে নিয়ে যেতে পারেন তো ভালো, আমরাও চাই এই বাঁশঝাড়টা পরিষ্কার হোক, কিন্তু আমরা কেউ এটা পরিষ্কার করতে পারি না। আপনারা যদি দীর্ঘ সময় নিয়ে এখান থেকে বাঁশ কাটতে কাটতে এই বাঁশঝাড় যেটা হয়েছে এটা হালকা করে ফেলতে পারেন বা পরিষ্কার করে ফেলতে পারেন ভালো। তবে মনে রাখবেন এটা নিয়ে অনেক বদনাম রয়েছে, অনেকেই ওই বাঁশঝাড়ে গিয়ে আর ফেরত আসেনি, মারা গেছে, বা ফেরত যারা এসেছে মারাত্মক ভয় পেয়েছে, অনেক চিকিৎসা করে সুস্থ করাতে হয়েছে, কেউ কেউ পাগল হয়ে গেছে, এরকমও হয়েছে। এই কথা শোনার পর ওই টিম মেম্বার বললেন যে আমরা তো 10 জন আছি, আশা করি কোনো সমস্যা হবে না, আপনি শুধু অনুমতি দেন। চেয়ারম্যান সাহেব বললেন ঠিক আছে আপনারা যান, তবে এটার কোনো দায় দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। আপনাদের জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার কোনো দায় দায়িত্ব আমি নেব না, এটার জন্য আপনারাই দায়ী থাকবেন। ওনারা বলেন ঠিক আছে, আপনার অনুমতি পেয়েছে এটাই যথেষ্ট, আমাদের ক্ষয়ক্ষতি তো হতেই পারে, কত জায়গায় যাই, অনেক জঙ্গলে বিষাক্ত সাপ থাকে, সাপের কামড় খেয়েও আমাদের কত সদস্য মারা গেছে, তো ক্ষয়ক্ষতির কথা চিন্তা করেই আমরা এই কাজগুলো করি, সুতরাং আপনি দোয়া করেন আমরা যেন ঠিকঠাক মতো কাজটা করতে পারি। চেয়ারম্যান সাহেব অনুমতি দেন, ওনারা সেই বাঁশঝাড়ে যান। আসলে এটা এমন বাঁশঝাড়, এত বাঁশ জন্মেছে যে সূর্যের আলো ভেতরে পড়তে চায় না, এমন একটা অবস্থা। তো ওনারা ওখানে যাওয়ার পরে প্রথম যে কাজটা যেটা করতে হয় সেটা হচ্ছে ওনারা একটা মাচাং তৈরি করেন। মাটি থেকে প্রায় 5-6 হাত উঁচুতে বা 3-4 হাত উঁচুতে একটা থাকার জায়গা তৈরি করেন। ওই জঙ্গল থেকে বাঁশ কেটে বাঁশ ফেরে ওনারা এরকম একটা মাচাং তৈরি করে ফেলেন। এই কাজে ওনারা সিদ্ধহস্ত, কয়েক ঘন্টার মধ্যে এই কাজ করে ফেলেছেন ওনারা। থাকার মতো একটা জায়গা তৈরি করেন যেন এই 10 জন ঘুমাতে পারেন। প্রথম দিন যে গিয়েছেন ওনারা 9 জন কাজ করছেন, একজন রান্নার কাজ করছেন, যেহেতু ওনাদের খাওয়া দাওয়া করতে হবে। আর এই বাঁশঝাড়ের ভেতরেই ওনারা থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্য 9 জন যে এই যে মাচাং তৈরি করছেন,
একজন একটু সাইডে রান্না করছেন। তো রান্না করতে করতে ওনার চোখ যায় ওনার থেকে একটু দূরে। উনি চমকে ওঠেন, আরে এইটা কি? উনি দেখতে পেলেন যে অনেকটা গরিলার মতো কোনো একটা প্রাণী, এই প্রাণীটা নজর রাখছে তার দিকে, যে উনি কি করছেন এটার দিকে চোখাচোখি হয়। প্রথম দৃষ্টিতে মনে হয়েছিল এটা কোনো বন মানুষ কিনা, আবার মনে হলো যে এইটা গরিলা কিনা। এটা আসলে ঠিক গরিলাও না, কোনো জঙ্গলি মানুষও না, তবে এরকম কিছু একটা যার 2 হাত রয়েছে, 2 পা রয়েছে, অনেকটা মানুষের মতোই দেখা যায়। এই জিনিসটা এক দৃষ্টিতে যিনি রান্না করছেন তার দিকে তাকিয়ে আছে, উনিও তার দিকে তাকিয়ে আছে যে জিনিসটা কী রে, আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, এই ঝোপের মধ্যে এই জিনিসটা কোত্থেকে এলো। উনি কোনো কথা বলেন নাই, চুপচাপ। পরে দেখলেন যে ওই জিনিসটা কোথায় যেন চলে গেল। এরপর উনি অন্য 9 জন যারা ওই মাচাং তৈরি করছিলেন তাকে বলছেন যে এই যে আমি তো একটা জিনিস দেখলাম এরকম এরকম। তখন ওনারা বললেন যে আরে জঙ্গলের ভিতরে এই টাইপের জিনিস তুমি দেখছো, হতে পারে বানর টানর জাতীয় কিছু, ও কিছু না, আর তুমি ভুলও দেখতে পারো। এটা বলে ওনারা এড়িয়ে গেলেন। তো ওই দিনের মতো ওনারা আর কোনো কাজ করেন নাই। প্রথম দিনে মাচাং তৈরি করা সহ ওনাদের থাকার জায়গা, রান্না করার জায়গা, এই জিনিসগুলো ওনারা তৈরি করেছিলেন। দ্বিতীয় দিন থেকে ওনারা ফুল স্পিডে কাজ শুরু করে দেন। 9 জন চলে যান বাঁশ কাটতে, 1 জন রান্না বাড়ার কাজ করবেন, এরকমটাই আর কি সিদ্ধান্ত। এইভাবে ওনারা কাজ করেন। দ্বিতীয় দিন যখন সকালবেলা রান্নার কাজ শুরু করেছেন, ওই লোকটা দেখে ওনার থেকে কিছুটা দূরে, এবার একটা না, গতদিন তো একটা দেখেছিলেন, এবার 2টা একই রকম দেখা যায়, ওই গরিলার মতো 2টা অবয়ব। উচ্চতা ওই রকম অতটা না, তবে স্বাভাবিক মানুষ যতটুকু উঁচু লম্বা হয় ওই রকমই আর কি। এই 2টা অবয়ব এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। উনি এটা খেয়াল করে বেশ অবাক হন। ওইভাবে ভয় পান নাই, কারণ ওই সময় তো দিনের বেলা। উনি অবাক দৃষ্টিতে এটা দেখছেন। দেখার পর উনি কিছুক্ষণ তাকানোর পর দেখলেন যে ওরা চলে গেল আবার। তারা যখন কাজের ফাঁকে দুপুরবেলা খাবার খেতে এসেছেন, সকালে তো নাস্তা করেই গেছেন সবাই, দুপুরবেলা খাবার খেতে এসেছেন ওনারা, তখন ওই লোকটা বলে যে আমি তো এরকম দেখলাম, গতকালকে একটা দেখছিলাম, এখন তো 2টা দেখলাম। এবারও ওনারা 9 জনই তার কথায় কোনো গুরুত্ব দেয় না, গতদিনের মতো, বলে ধুর তুমি কি না কি দেখো এইসব। ওই দিনের মতো ঝামেলা শেষ, মানে ওই পর্যন্তই, আর কেউ কিছু দেখে নাই। রাত্রেও তারা ঘুমালো ওই মাচাঙের ভিতরে, কোনো সমস্যা নাই। রাত্রেবেলা কেউ কেউ ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে, তারাও কেউ কিছু দেখে নাই। তৃতীয় দিন ওই লোকটা রান্না করছে। এবারও রান্নার সময় সে দেখে, বিশেষ করে সকালে যখন রান্না করছে তখন তো অনেকেই কাছাকাছি ছিল, তখন দুপুরের খাবারের আয়োজন আর কি, যখন অন্যরা বাঁশ কাটার জন্য সাইডে যায়, বাঁশ কেটে কেটে জড়ো করছে, তখন উনি দেখেন যে 2টা সেম জিনিস এসেছে, দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার উনি কেন যেন খুব ভয় পান। উনি রান্না ফেলে দৌড়ে ওই যে বাঁশের যে মাচাং উঁচু করে তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে, ওইটাই উঠেছেন, ওইটাই উঠে ভিতরে গিয়ে বসেছেন, আর ওই 2টার দিকে তাকিয়ে আছেন। উনি দেখছেন যে ওই 2টা কি করে। উনি খেয়াল করলেন এই 2টা এবার পালিয়ে গেল না বা অন্য জায়গায় সরে গেল না, এই 2টা এগিয়ে আসলো। এগিয়ে এসে ওই যে উনি রান্না করছিলেন ওইখানে ওনাদের 10 জনের প্লেট রাখা ছিল, ওনাদের 10টা প্লেট ছিল। এই 2টা এসে ওই প্লেটগুলো গুনছে, কয়টা প্লেট, কিছুক্ষণ গুনে চলে গেল, হেঁটে হেঁটে আবার চলে গেল, মিলিয়ে গেল কোথায় যেন। দুপুরের দিকে যখন খাবার খেতে এসেছে তখন ওনাদেরকে এবারও বলছেন যে আমি তো এখন এরকম জিনিস দেখলাম, এবার শুধু প্লেট গুনে নিয়ে গেল। অর্থাৎ কয়েকজন আমরা আসি এইটা মনে হয় গুনলো। এই কথা শোনার পর ওনারা কেউ কেউ কিছুটা গুরুত্ব দিলেন, কেউ কেউ একদম হেসে উড়িয়ে দিলেন। ওই রাত্রে ওনারা যখন রাতের খাবার শেষ করে ঘুমিয়েছেন, গভীর রাত, আনুমানিক কয়টা বাজে তো বলা যায় না, এরকম বাঁশঝাড়ের ভেতরে তো আসলে সন্ধ্যার পরেই মনে হয় যে ঘুটঘুটে অন্ধকার, দেখেন যেহেতু দিনের বেলাতেই আলো কম পড়ে,
সেখানে বিকেল হলেই বাসার ভিতরে রাত নেমে আসে। আর রাতের বেলার কথা আর কি বলবো, সারাদিন পরিশ্রম করেছেন, সন্ধ্যার পরপরই ওনারা শুয়ে পড়েছেন। রাত আনুমানিক কয়টা বাজে এটা আসলে ওনারা বলতে পারেন না, তবে খুব যে বেশি রাত ছিল এটাও বলা যাবে না। ওনাদের জন্য সেটা অনেক রাত নিঃসন্দেহে। ওনারা রাতের খাবার শেষ করে ঘুমিয়েছেন, হঠাৎ করে ওনাদের সবারই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙে বাঁশের কটমট কটমট আওয়াজে। বাঁশঝাড়ের ভেতর যখন বায়ু বা বাতাস প্রবাহিত হয় তখন কিন্তু এই বাতাসের কারণে শুধু যে পাতার ঝিরঝির শব্দ শোনা যাবে সেরকম না। যারা বাঁশঝাড়ের ভেতরে গিয়েছেন বা পাশ থেকে শব্দ শুনেছেন তারা বুঝতে পারবেন যে বাঁশ অনেক সময় কটমট 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 আওয়াজ করে। এই আওয়াজগুলো এরকম যে কাঠঠোকরা যদি বাঁশের গায়ে সে শব্দ করতে থাকে ঠোঁট দিয়ে, যেরকম শব্দ অনেকটা ওই রকম। তো এরকম শব্দ অনেক হচ্ছে, মনে হচ্ছে বাঁশ ঝাড় ভেঙে চলে যাচ্ছে। ওনারা 10 জনই উঠে যান এবং দেখার চেষ্টা করেন আসলে হচ্ছেটা কি। ওনারা যখন ওনাদের যে মাচাং ওখান থেকে বাইরে তাকান, বাইরে তাকিয়ে দেখেন যে ওই যে গরিলার মতো বেশ কয়েকটা অবয়ব ওনাদের মাচাঙের দিকে এগিয়ে আসছে এবং এগিয়ে এসেই মাচাঙের নিচের দিকে যেই পিলারের মতো দেয়া হয়েছিল বাঁশ দিয়ে, এগুলোর উপর আঘাত করা শুরু করছে, মানে ওটা ভেঙে ফেলবে। আমরা শুরুতে বলেছিলাম যে এই 10 জনের মধ্যে কিন্তু আপন 2 ভাই ছিল। এই 2 ভাই কি করেছেন, ভয়ে ওইখান থেকে লাফ দিয়ে 2 জন একসাথে একদিকে দৌড়ানো শুরু করেছেন। তো ওনারা যখন দৌড়াচ্ছেন তখনই বুঝতে পারলেন যে এই অবয়বগুলো ওই মাচাঙের খুঁটি ভেঙে ফেলেছে, মাচাংটা ধপাস করে পড়েছে। ওই 8 জনই ওই মাচাং শুদ্ধ মাচাং ভেঙে নিচে পড়েছেন। এরপর তো ওনারা কি হয়েছে দেখেন নাই, ওনারা তো দৌড়াচ্ছেন 2 জনই। তো এই 2 জন একসাথেই দৌড়াচ্ছেন, কিন্তু কোন দিকে যে দৌড়াচ্ছেন এটা বুঝতে পারছেন না। একটা জায়গায় এসে মনে হলো ওখানে একটা গাছ আছে, আর তখনও মনে হচ্ছিল পেছনে ওনাদের 2 জনকে কেউ ধাওয়া করছে। ওনারা দ্রুত একই গাছে উঠে পড়েন। গাছে ওঠার পর ওনারা দেখেন যে একটা অবয়ব নিচে এসে ঘোরাঘুরি করছে, ওই সেম অবয়বটা। তবে মনে হচ্ছে যে এই অবয়বটা বুঝতে পারেনি এই গাছে 2 জন আছে। ওনারা তো চুপ করে দেখছে। ওনারা যেখানে চলে এসেছে সেখানে কিন্তু অতটা ঝোপঝাড় ছিল না, বেশ অনেকটা বাইরে বের হয়ে এসেছে আর কি। তবে চাঁদের আলো মোটামুটি পড়েছে, দেখা যাচ্ছে ওই অবয়বটা নিচ দিয়ে ঘুরছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার সেই দিকটাতে চলে গেল যেই দিক থেকে ওনারা দৌড়ে এসেছেন। যখন নিশ্চিত হলেন যে অবয়বটা এখন নাই, তখন ওনারা আস্তে আস্তে নামলেন, নেমে বললেন যে এখন তো আমাদেরকে আবার এই বাসার ভিতরে যেতে হবে, আমাদের সাথী আর যে 8 জন আছে তাদের কি অবস্থা এটা দেখার জন্য। ওনারা মোটামুটি আন্দাজ করে করে ওই রাতেই আগানো শুরু করলেন ওই দিকটাতে। একটা পর্যায়ে ওখানে পৌঁছেও যান। পৌঁছে গিয়ে যে দৃশ্য দেখতে পান তা ওনাদের আত্মা রীতিমতো উড়িয়ে দিয়েছিল, এমন একটা অবস্থা। ওনারা দেখতে পান বাঁশের মাচাংটা তছনছ হয়ে পড়ে আছে, আর ওখানে 8 জনের 8টা মাথা ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো বডি নেই। এই দৃশ্য দেখার সাথে সাথে ওনাদের কাছে মনে হয় যে অনেকগুলো অবয়ব মনে হচ্ছে তাদের আশেপাশেই আছে, এখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এই 2 জনের উপর, 2 ভাইয়ের উপরে। ওনারা দৌড়ানো শুরু করেছেন একদিকে। ওনারা যেহেতু ওই এলাকায় ছিলেন, ধারণা ছিল যে এই বাঁশঝাড় থেকে বের হতে কতটা সময় লাগতে পারে, আবার অন্ধকার। তারপরও ওনারা 2 জন একসাথে দৌড়াচ্ছেন, 2 জন আলাদা হন নাই। দৌড়াতে দৌড়াতে একটা সময় ওনারা ওই বাঁশঝাড় থেকে বের হয়ে একটা রাস্তায় উঠতে সক্ষম হন। অনেক দূরে ঘরবাড়ি আছে, এটা চাঁদের আলোতে বোঝা যাচ্ছে। ওনারা ওই দিকটাতে দৌড়ানো শুরু করেন। তখন ওখানকার লোকদেরকে ডেকে তোলেন, বলেন যে আমরা সেই চেয়ারম্যান সাহেবের কাছে যাব, এখন রাতের বেলা পথ চিনতেছি না কোন দিকে যাব। তখন ওখানকার একজন লোক আবার চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যান। ওই রাত্রে চেয়ারম্যান সাহেবকে ডেকে তোলা হয়। চেয়ারম্যান সাহেবকে পুরো ঘটনা খুলে বলেন যে এই ঘটনা আমাদের তো একজন এরকম দেখছিল, আমাদেরকে বলছিল, আমরা তো বিশ্বাস করি নাই। তারপর তো এই রাত্রে এই ঘটনা, আমরা এরকম আমাদের 8 জন সাথী ভাইয়ের মাথা দেখে আসছে জঙ্গলের ভিতরে। তখন ওই চেয়ারম্যান সাহেব বললেন যে তোমাদেরকে তো আমি আগেই সতর্ক করছিলাম এই জায়গাটা ভালো না, তারপরও তোমরা গেছো। আমি তো আগেই বলছিলাম যে কোনো ক্ষয়ক্ষতি হলে আমাকে কোনো দায় দিতে পারবা না। দেখলা তো, আর একসাথে এত লোকের মৃত্যু এটা আমরাও আশা করি নাই। এরপর সকালবেলা গিয়ে ওই 8 জনের 8টা মাথা উদ্ধার করা হয়। ওই অবয়বগুলো আসলে কে ছিল, তারা আসলে কোন ধরনের এন্টিটি ছিল,
এটা কেউ জানে না। সবাই ধারণা করে এখানে এমন কোনো ভয়ঙ্কর একটা জিনের গোষ্ঠী রয়েছে যারা এই বাসার বা আশেপাশে যে ঝোপ জঙ্গল রয়েছে সেখানে মানুষের উপস্থিতি একদম সহ্য করতে পারে না। ওরা দিনের আলোতে এসে ওদের উপস্থিতি জানান দিয়ে গেছে। এবার প্লেট গুনে গেছে যে ওরা কয়জন। আল্লাহর রহমতে মাত্র 2 জন ব্যক্তি এখানে জীবিত থাকতে পেরেছিলেন, যার মাধ্যম এই 2 জনের মাধ্যম দিয়েই এই পুরো ঘটনাটা সামনে চলে আসে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কতটা গা শিউরে ওঠার মতো অবস্থা। দিনের বেলাতে এরা এসেছে, প্লেট গুনে গেছে, অনুমান করেছে কয়জন হতে পারে, কয়জনকে খাওয়া যেতে পারে, আরও কয়জনকে নিয়ে আসবে, সেটাই কিন্তু হয়েছে। এরা কিন্তু অদৃশ্যভাবে আসেনি, দিনের আলোতেও সরাসরি এসেছে, আবার রাতের বেলাতেও এরা একসাথে এসে আক্রমণ করেছে আর 8 জনকেই মেরে ফেলেছে। কতটা নৃশংসভাবে এই 8 জনকে হত্যা করা হয়েছে। বডি থেকে মাথা আলাদা করে ফেলেছে আর বডিটা নিয়ে গেছে। ওই বডির অস্তিত্ব আর কখনো কোথাও পাওয়া যায়নি। এই বডির ছিন্ন ভিন্ন অংশ যে পাওয়া যাবে, হাড়গোড় পাওয়া যাবে, এটাও পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। ঘটনাটি ঘটেছে আমার নিজ এলাকায়। ঘটনাটি ঘটে আমার এক ছোট ভাইয়ের সঙ্গে, দুঃসম্পর্কের। তো সে প্রত্যেক দিন সন্ধ্যার সময় করে প্রাইভেট পড়তে যায় আর কি। প্রাইভেট পড়তে যায় তো ও একটা নির্জন একটা রাস্তা দিয়ে প্রত্যেক দিনের মতো আর কি প্রাইভেট মানে কোচিং যেটাকে বলে কোচিংয়ে যায়। তো সামনে একটা বট গাছ, ওই নির্জন ফাইকা জায়গায় একটা বট গাছ থাকে। এই বট গাছের ওইখানে একটা ওই বিশাল বড় একটা ব্রিজ। তো ওই ব্রিজের সেই সময় কাজ চলতেছে আর কি। তো সব সময় ওইখানে লোকজন থাকে। তো ও একটু মানে বোকা টাইপের ছেলে, মানে আর কি কথা কম বলে, আর এরকম টাইপের একটি ছেলে। তো ও প্রত্যেক দিন প্রাইভেটে যাওয়া মানে কোচিংয়ে যাওয়া আসা করে, কোচিং পড়ে। তো সেই দিনটা ছিল আসলে অমাবস্যা রাত। মানে ওই দিনে নাকি জিনেরা নাকি ভূত পেতেরা নাকি এই সকাল সন্ধ্যায় মানে শুরু হয়, বাইর হয়, মানে ওদের নাকি ওই দিনে কি জানি করে এটা। তো এটা অমাবস্যা রাত একটা খুব খারাপ একটা রাত নাকি আমি শুনছি আর কি মানুষের কাছে। তো ও একদিন ওই দিনে ওই সাইকেল প্রত্যেকদিন নিয়ে যাইতো। তো সেই দিন আবার সাইকেল নিয়ে যায় নাই, সে হেঁটে হেঁটে ওই বট গাছটার গুড়ি পর্যন্ত চলে গেছে। তো ওই বট গাছে সেই মানে সন্ধ্যা ভাব, তখন তো ওই ব্রিজের কাজ চলা অবস্থায় মানুষগুলো খাওয়া দাওয়া করার জন্য বাজারে চলে গেছে। এখানে আর কেউ নাই, নির্জন মানে ফাঁকা একবারে পুরো জায়গাটা। তো বট গাছের উপরে একটা কালো পেতনি গোসল দিয়ে তার চুলগুলো মানে শুকার জন্য মেলে দিয়েছে। ওই চুল আঁকা মানে বট গাছের উপর থেকে নিচ মাটি পর্যন্ত চুলগুলো ওর ঝুলে ছিল। তো ওই আমার ওই ভাইটা ও তো একটু বোকা। তো যাওয়ার সময় ওর মানে সন্ধ্যা দেখেই নাই, ও চুলগুলোর ভেতর দিয়ে চলে গেছে। তো ওর গায়ে থেসমার মতো কি জানি একদম আটকে গেছে। ও আবার মানে ওর বোতামে আটকে গেছে। তো এখন ও কয়ে এগুলো আবার কি এখানে কে কি রাখছে নাকি, মানে বোতামে রাখছে, যাইতে পারতেছে না আর কি এরকম। তো এক ঝটকা দিয়ে ওই যখন রাগ উঠছে খুব, এক ঝটকা দিয়ে ওই পেতনির চুলের এক মোটো চুল আর কি মানে একদম ছিঁড়ে নিয়ে ওই যে কন্ট্রাক্টর যেখানে কাজ চলতেছে ব্রিজের ওইখানে যে দেখে চুল, এগুলো বলতেছে কি এত বড় চুল, এখানে কে ছিল? দেখতেছে বট গাছের উপরে একটা ভয়ানক আকৃতির একটা অবয়ব পেতনি, চুলগুলো ছিঁড়ছে, ওর মাথা ধরে ও কান্না করতেছে। তখন
আমার ওই চাচাতো ভাই যতই বোকা হোক ও কিন্তু আগে ভূত পেতনির গল্প শুনতো, যে এরকম এরকম চুল ছেড়লে বা রাস্তায় কোনো বাঁশ টাস পড়লে বাঁশের পাতাই নাকি ছেড়ে নিতে হয়, তখনই ওই অথবা পোশাক পরে দিলেই নাকি ভূতের ওইখানে বাঁশটা রাখে না, ঠিক আছে, ওই বাঁশটা এখান থেকে তুলে নেয়। তো ওই বুদ্ধি করে যে আমি তো ছেড়ে নিছি, এখন তো ওইগুলো যদি আমার কাছে আসিস চায়, ওগুলো আগে গল্প শুনছিল, আগের গল্প ওর কাছে শুনছে, বাবা আমার চুলগুলো দাও, আমার চুলগুলো দাও, আমার ব্যথা করতেছে, আমি চুলগুলো আমার দাও, দিলে আমি শান্তি পাবো, হ্যান তেন এটা ওটা বলতেছে। ও কিন্তু দ্রুত হাঁটতেছে, যে কতক্ষণে ওর ছাড়ের বাসায় যায়, ও যেই চুলগুলো পোড়া দেবে একবারে, দিলেই পেতনি ধ্বংস। তো ও এমন অবস্থায় মানে ওকে তো আকুতে মাকুতে মানে কি করবে ওর না করবে অবস্থা একদম, ওকে মানে যাইতেই দিচ্ছে না, যে বাবা চুলগুলো দিয়ে তুমি তারপর যাও, বাবা চুলগুলো দিয়ে তুমি তারপর যাও, চুলগুলো দিয়ে তুমি তারপর চলে যাও, চুলগুলো দিয়ে তুমি তারপর চলে যাও, এরকম বলতেছে। মানে ও তো বুঝতে পারছে, ও চুল মুট করি নিয়ে ও নগুলে পেছে, ও তো চুল ছাড়বে না, চুল যদি ছাড়ে তাহলে তো ওর মনে হলো যে খবর আছে, ওকে মেরে ফেলবে একবারে। তো ও যখন আগাইতে দিচ্ছে না, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আমার বাসা যেয়ে আপনাকে আমার চুলগুলো আর কি দিচ্ছি, আমি বাসা পর্যন্ত আগে যাই, আপনাকে তো আমি বিশ্বাস করতে পারতেছি না। তো পেন্টিংটা বলছে কিচ্ছু করবো, আমি তখন নিজেই বাসা রাখি আসবো, এরকম বলো না, এটা ওটা বলো, আবার বাসার দিকে রওনা দিল, প্রাইভেট বাস, তো দেখতেছে খুব সমস্যা, বাড়ির তো যাওয়া লাগবে, প্রাইভেট ওইখানে গেলে হয় ওইখানে চুলগুলো ধোয়া লাগবে, নাহলে কিছু একটা করা লাগবে, ওর ক্ষতিটা ওর আগে ওর মার ওইখানে যাওয়ার দরকার। তো রওনা দিল বাড়ির দিকে, কোনো রকম ও বাড়ির দিকে রওনা দিতে একদম কোনো রকম করে ও বাড়ির সামনে যে ওর মাকে মা করে চিল্লাচ্ছে, ওর মা বাইরে এলে যে পুরো ঘটনাটা ওর মাকে বললো, যে মা তুমি কোনো শুনতে পাচ্ছ? না আমি তো শুনতে, ওর মা শুনতে পাচ্ছে না, কিন্তু ওর কানে কিন্তু বলতেছে দে বাবার চুলগুলোতে। তো ওর মা যখন পুরো ঘটনাটা খুলে বললো, ওর মা মানে ওর মা বলতেছে যে না বাবা খবরদারি চুলগুলো দিস না, নাহলে তোকে মেরে ফেলবে। ও আবার বলতেছে বোকা টেবে না, মা দেই আমি তো বাড়িতে আসলাম, কিছু হবে না। উনি কান্নাকাটি করতেছে অনেক। ওর মা বলছে না বাবা খবরদার দেবে না। পরে ওর মা ওর হাত থেকে ঝটকে সব চুল নিয়ে চুলার মধ্যে যে আগুন ছিল চুলের মধ্যে দিছে ফেলে, একে সাত ভস্য হয়ে একটা বাতি মানে ওর মার সামনে লাল আকৃতির একটা রঙের আগুন জলাশয়ের মতো জ্বলে একদম কিনা গায়ে ভস্য হয়ে গেল। বা তুই আমাকে বাঁচতে দিলি না, যদি চুল পাইতাম তোর আজকে আমি শেষ করে দিতাম তোর পুরো পরিবারকে। তো এরকম বলে এই পেটিটা এখান থেকে আর কি চলে গেল। তো এই ছিল রাসেল ভাই। আমার ঘটনা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।